ম্যাথ শেখার আগে আমি যে ম্যাথ করাই, তো তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে যে কিছু পার্সেন্টেজ যেটা, সেই পার্সেন্টেজে ফ্রাকশন করে করে ফ্রাকশন মানে কি জিনিসটা একটু দেখে নাও। যদি বলি 25% ফ্রাকশন ভ্যালু, মানে ভগ্নাংশ যেটা বলা হয়, ফ্রাকশন ভ্যালু করলে কত হবে? 25% মানে 25/1/4 কিভাবে আসে দেখো। 25/100 কাটাকুটি করলো 1/4। এই মানে কি জানো তো? আমি যদি বলি 25% লাভ হয়েছে, তার মানে কি জানো? 4 টাকা যদি তোমার কেনা দাম হয়, তার উপরে এই 1 টাকা লাভ হলো, তাহলে রেশিও আসলো কি? এটা কিন্তু বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের রেশিও। এবার যদি বলে এখানে বৃদ্ধি, সেম, কিন্তু এটা হচ্ছে সবসময় আগে, আর এটা সবসময় যদি বলে বৃদ্ধি বা লাভ তখন প্লাস হবে, আর যদি বলে হ্রাস বা ক্ষতি সেক্ষেত্রে মাইনাস করি। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। ফ্র্যাকশন ভ্যালুটা কি অনেকে বোঝে না। দেখো, কারণ ফ্র্যাকশন ভ্যালু করলে অঙ্ক ইজি হয়ে যায়। বলছে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য তার প্রস্থের 3 গুণ। তাহলে এখানে একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। তাহলে প্রস্থ যদি এক্স ধরি, তাহলে দৈর্ঘ্য আমার কত হবে? 3 গুণ মানে কত? 3x। এটুকু তো আমরা সবাই বলতে পারি, ঠিক কি না? এইবার অঙ্কে দেখো বলছে এটা কিন্তু মিটার স্কোয়ার মানে বর্গ মিটার, হ্যাঁ, 432 বর্গ। এবার আমাদের হিসাবে যখন দেখলাম, তাহলে 3x ইন্টু এক্স মানে কত হয়ে যাবে? 3x² ডাইরেক্টলি বলতে পারি। এই দুটোকে যদি আমি গুণ করি, আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি? ক্ষেত্রফল আয়তক্ষেত্রে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি হচ্ছে? 3 আর x গুণ করলে 3x², যার ভ্যালু এখানে বলে দিচ্ছে 432। এবার আমরা জানি সমান সমান উপর উপরে কিন্তু কাটাকুটি যায়। কাটাকুটি করলে দেখো, 3 3 13, 3 4 12, আবার 1 3 4 12। তাহলে শুধু x সমান সমান কি হয়ে যাবে? 12 হবে। কি হয় 12 এলো? দেখো এই পাশে স্কোয়ার, এইটা কিন্তু তোমাদের শিখে নিতে হবে। এটা এপারে স্কোয়ার আছে, তাহলে এটা কার স্কোয়ার? 12 স্কোয়ার। শুধু এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, কারণ এটা এই রুটটা কিন্তু এপাশে আসলে স্কোয়ারটা রুট হয়ে যায়, এ স্কোয়ার। তো এই লাইনটা কিন্তু স্টেপ জাম্প করা শেখো এখন থেকেই। ঠিক আছে, তার মানে কি x² ভ্যালু যদি 44 হয়, তাহলে 144 হয়, তাহলে এটা কার? 12 স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু 12। এবার বলছে এটি বেড়া দিতে। বেড়া দেওয়া মানে কি বলতো? বেড়া দেওয়া মানে কি? চারিপাশ দিয়ে ঘেরা। চারিপাশ দিয়ে ঘেরা বা চারিপাশ দিয়ে ঘেরা মানে ঘুরে বেড়ানো। ঘুরে বেড়ানো মানে কি? সেটা হচ্ছে পরিসীমা চাইছি। তাহলে যেটা 3x দৈর্ঘ্য, তাহলে কত হয়ে যাবে বলো? কত হয়ে যাবে? 36 হয়ে যাবে দৈর্ঘ্য। আর প্রস্থ কত হয়ে যাবে? 12, তাই তো? 3x মানে কি? x এর ভ্যালু 12, তাহলে 3x মানে 3 × 12 = 36, আর x মানে 12। এবার চাইছে কি তোমার এখানে 2 টাকা করে খরচ করছো। এবার পরিসীমাটা কত হবে? পরিসীমা সূত্র বলছে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আমার 36, প্রস্থ আমার 12, যোগ করলে কত হবে? তাহলে 2 ইন্টু 48, এটা আসলো কত আমার? 96। এই 96 এলো আমার পরিসীমা, আর 2 টাকা করে খরচ হয়েছে। তাহলে কি করবো? 96 সঙ্গে আবার কত গুণ করবো? 2 গুণ করবো। 2 গুণ করলে অপশন বি আসে। ঠিক আছে, তার মানে কি পরিসীমা সঙ্গে 2 করে গুণ করতে হবে, কারণ 1 মিটারে এত খরচ হয়েছে তার জন্য। অঙ্কটা প্রত্যেকটা সূত্র অ্যাপ্লাই হলো, বুঝতে পারলে তোমরা? প্রত্যেকটা পার্ট, শুধু কর্ণটা বাদ দিয়ে প্রত্যেকটা পার্ট অ্যাপ্লাই হলো। এগুলো মেন টাইপ কোশ্চেন বলে। দেখো, এইবার বলছে 280 লিটার মিশ্রণে 4:3 অনুপাতে দুধ ও জল আছে। তাহলে প্রথমটা দুধ মাথায় রেখো, আর পরেরটা জল। ঠিক আছে, এবং যদি অনুপাত 1:2 করতে, তাহলে কত লিটার জল যোগ করা হবে? তাহলে জল যোগ করে দেবো। প্রথমে দুধ আছে আর এটা জল আছে, তাহলে ওয়াটার কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু তোমার এটা কিন্তু চেঞ্জ হবে না। তুমি যদি মনে করো 280টাকে ডাইরেক্টলি লিখে নেবো, লিখে নিতে পারো, এখানে না লিখলেও চলে, আগের দিন দেখাচ্ছিলাম। সেম করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আগে যদি 4 থাকতো আমাদের হিসাবে, তাহলে দুধ তো আগেও যা ছিল এখনো তাই, তাহলে কত গুণ করতে হবে? 4 গুণ। তাহলে এখানে কত গুণ করতে হবে? এখানে 4 গুণ করেছে মানে একেও 4 গুণ করতে হবে। হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 8, এটা হয়ে যাবে 4, তাহলে সেম হয়ে গেল। তাহলে জল দেখো কতটুকু মেশানো হলো? কতটুকু? 5। তাহলে আগে ছিল কত? 7 যখন ছিল 5 মেশাচ্ছি, তাহলে দেখো 7 যখন ছিল আমরা জল মেশালাম 5, তাই তো? 7 অনুপাত যখন ছিল, 4 3 7 যখন মিশ্রণ ছিল আমার, তখন এই 5 লিটার জল মেশালাম। তাহলে অঙ্কে বলছে 280 লিটারের কথা। তাহলে 280 লিটার যখন ছিল কতটুকু মেশালাম? 7 দিয়ে কাটলে 4 7 28 মানে 40, একটা শূন্য আছে, তাহলে 40 × 5, অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আনসার, তাই তো?
খুব সুন্দরভাবে করতে পারি। বা তোমরা যদি মনে করো যে আমি প্রথমেই এটা করে নেব, প্রথমেই কি যে 4:3 তো মুখোমুখি করবে এগুলো, 4:3 টোটাল কত 7, কত গুণ বেশি 40 গুণ বেশি, তাহলে অনুপাতে 40 গুণ বেশি, তাহলে এখানে 4 × 4 = 16 মানে 160, আর এখানে কত আছে 3 আছে, 3 × 4 = 12, 120 ওটা। ক্লিয়ার? চলে আসলো কিন্তু এটা অ্যাকচুয়াল অনুপাতটা। এবার এখানে 1:1 কি 2 করে দিয়েছি। এবার তুমি বলো এর সঙ্গে কত গুণ করতে হবে, কত গুণ করতে হবে, কারণ মিল্ক আগেও যে ছিল এখনো তাই, তাহলে এর সঙ্গে 160 গুণ করতে হবে, তবেই তো 160 আসবে। তাহলে একেও 160 গুণ করতে হবে, 160 গুণ করা মানে কত হয়ে যাচ্ছে 320 হয়ে যাচ্ছে, 320 হয়ে যাচ্ছে গুণ করলে। তাহলে 120 ছিল, এখন 320, তাহলে বাদ দিচ্ছ মানে 200 টাকা। এভাবেও করতে পারো। নেক্সট। আচ্ছা, রিজনিংটা আর জিকেটা রাত্রে করবো, জিকে আজকে একটু ডিসকাস করবো। কারেন্ট অ্যাফেয়ার্সটা মুখস্থ রাখবে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হয় এগুলো লিখে রাখবে অবশ্যই, ভালো তো। এবার অঙ্ক কোথায় রে, অঙ্ক খুঁজে পাচ্ছে সব রিজনিং আসছে এই পৃষ্ঠে, এদিকে কোনো অঙ্ক নেই তাই না এই পৃষ্ঠটায়। যাই হোক, দেখা যাওয়া যাক, ছোট করে দেখে দিচ্ছি আর। আচ্ছা, আচ্ছা, এখানে একটা আছে, এই তো 28 দাগটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি, জ্যামিতির কোনো একটা পার্ট। যাই হোক, দেখো 28 দাগে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজ এ বি সি। আচ্ছা, একটা সমবাহু ত্রিভুজ আঁকো, একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান। আচ্ছা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটার কর্ণের দৈর্ঘ্য এই কোণ কত হয় জানো তো, কত হয় 60 করে, কত 60 ডিগ্রি, সঠিক। প্রত্যেকটা কোণের মান, এই প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, এটা সবাই জানো। এইবার এখানে বলছে দেখো ত্রিভুজ এ বি সি, তাহলে এটা যদি এ ধরি, এটা করলাম বি, এটা করলাম সি, বেশ। এবার বলছে কোন বি এর অভ্যন্তর, অভ্যন্তর কোণ দ্বিখণ্ডিত করো, তাহলে এই যে কোণটা আছে এটা কি হচ্ছে দ্বিখণ্ডিত করছে, করলো দ্বিখণ্ডিত করলাম, তাহলে দ্বিখণ্ডিত করা মানে দুই ভাগে ভাগ করে দিলাম। ক্লিয়ার? এইবার দেখো বলছি কোন সি, এই যে কোন সিটা আছে, সেই কোন সিটা কি করছে, কোন সিটাকে দ্বিখণ্ডিত করে কি বলছে বহিস্থ কোণ, বহিস্থ কোণ মানে কি বাইরের দিকে, বাইরের দিকে কোনটাই যে বাইরের দিকে কোণ আসলো, এটাই কি করলো দ্বিখণ্ডিত করছে। ঠিক, দ্বিখণ্ডিত করে ইতে মিলিত হলো, তাহলে এই কোণ বি এর অভ্যন্তরকে দ্বিখণ্ডিত করলে আর কোণ সি কে অভ্যন্তর, এখান থেকে এরকম একটা যাবে, এরকম জায়গাটা মিশবে, তাই তো, এরকম একটা কোণ আসবে। একে দ্বিখণ্ডিত করা মানে কি, এইভাবে দুই ভাগে ভাগ করছো, তাহলে এইটা যদি আর একটু বাড়িয়ে দিই বাহুটা, তাহলে এই হচ্ছে ই বাহুতে তোমার মিলিত হবে। এবার চাইছে কি, অ্যান্সার কি চাইছে, বলছে কোন বিইসি, তাহলে কোন বিইসি মানে এই কোণটার মান চাইছে, মাথায় রাখবে এই কোন বিইসি এটার মানে হচ্ছে কিন্তু এই মিডিলে যেটা আছে সেইখানটার কোণ চাই, তাহলে ই এর কোণ চাইছি। এবার তাহলে এখানে আমার বাদ বাকি আমরা জানি একটা কথা, যে সবাই জানি, জানি তো যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, এটা আমরা সবাই জানি। এবার দেখো একে যখন দ্বিখণ্ডিত করেছি তার মানে এই কোণটার মান কত হয়ে গেছে, এখন বি কোণটার মান কত হয়ে গেছে, ত্রিভুজ বিইসির মধ্যে কত না 30 ডিগ্রি হয়ে গেছে। এবার কোণ সি এর মান কত হবে, কোণ সি এর মান কত হবে, সমদ্বিবাহু দেখো সমদ্বিবাহু ত্রিভুজের, এটা দেখো সমদ্বিবাহু ত্রিভুজ চলে এসছে তাই না, দুটো মনে হচ্ছে সমান দুটো বাহু, সমদ্বিবাহু ত্রিভুজ মতো আসছে, তো কি বিপরীত দুটো কোণ সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়, তাহলে এটার মান কত 30 ডিগ্রি। ঠিক, তাহলে অ্যান্সার কত 30 ডিগ্রি অ্যান্সার। যারা জানো একবারে করে দেবে, যারা জানো না তারা ছোট ছোট পাটে পাটে বুদ্ধি করে করবে। কি করে বুদ্ধি করে করবো, আচ্ছা এই কোণটার ভ্যালু কত 60 ডিগ্রি। আচ্ছা এই যে এটা একটা সরল রেখা আছে, তাই টোটাল কোণের ভ্যালু কত 180। দেখো তোমাদের পাট পাট করে করাবো তাও 30 চলে আসবে, তাহলে এই গেল 180, তার মধ্যে এখানে 60 নিয়ে নিয়েছে, তাহলে 60 যদি নিয়ে নেয় তাহলে এই টোটাল কোণটার ভ্যালু কত পড়ে আছে
কত বাদ দাও, 120, তাহলে 120, তাহলে 120-র অর্ধেক কত হয়ে যাবে, তাহলে 100, এটা যদি টোটাল এইটুকু হচ্ছে 120, তাহলে এইটাও 60°, এইটাও 60°। তাহলে ত্রিভুজ বিইসি এর মধ্যে এই কোণটার ভ্যালু কত হলো, সি এর ভ্যালুটা হলো কত হলো, 60 60 120, এখানে 60 এখানে 60, তাহলে কত হলো 120°। 120, কিন্তু তিনটে কোণের ভ্যালু কত হয়, 180° হয়। সেখানে এ একাই 120 আর বি 30°, 30 আর 120 কত হয়ে যাবে বলো, 150। তাহলে 150° বাদ দিলে দেখো সেই 30° প্রমাণিত। আসলো কিনা, আসলো তো। কিন্তু যারা জানে এই বিপরীত কোণের বিষয়টা, সেটা একবারে দেখা মাত্র অ্যান্সার করে দেয়, বুঝলে। না বুঝলে এইভাবে পাট পাট করে করলেও অ্যান্সার চলে আসবে। খুব সুন্দর জিনিস এগুলো, জ্যামিতি একটা দুটো করে আছে, খুব ভালো লাগছে। দেখো 6,400 টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এত টাকা। তো এটা আমরা দুই ভাবে করতে পারি। কি বলেছিলাম, সূত্র মনে রাখবো 2 বছর, হ্যাঁ মাথায় রাখবো, সূত্র মনে রাখবো 2 বছর, যখন 2 বছরের আসতে 2 বছরের গল্প বলেছে মানে তোমরা কি প্রয়োগ করে বলেছিলাম, সূত্র কি সূত্র, ডি ইকুয়াল টু পি ইন্টু r/100 ইন্টু r/100। এটা তো মাত্র স্রেফ 2 বছরের ক্ষেত্রে প্রযোজ্য। ডি ইকুয়াল টু, ডি মানে ডিফারেন্স, ডিফারেন্স কত 36 বলে দিয়েছি, ইকুয়াল টু কি পি, পি মানে তো জানি আমরা আসল, সেটা বলছে 6,400, ঠিক। তাহলে 36 সমান সমান এটা আসলো দি আর, আর এর ভ্যালু আমরা জানি না, জানি কি, জানি না, তাহলে r/100 ইন্টু r/100, এটাকে কাটাকুটি করে যেটা আসবে সেটা অ্যান্সার। দুটো শূন্য, দুটো শূন্য আমরা আউট করে দিতে পারি। এবার দেখো এখানে 18, 4 দিয়ে কাটো, 4 9 36 এলো, এখানে কত আসছে 4 16 কত, 4 16 64 এলো। এইবার এখানে আরো ছোট করা যায়, 4 4 16, এখানে আসছে কত 4 25 100। তাহলে আলটিমেটলি কি পড়ে রইলো, এখানে 4 আর এখানে আর আর আর, তাহলে আর স্কয়ার, তাহলে 4 আর স্কয়ার রয়েছে এদিকে, সমান সমান এইদিকে কি 9 ইন্টু 25 কাটা, 9 ইন্টু 25, 9 ইন্টু 25 করলে কত হয় 225 হয়। তুমি বলছো যখন গুণ করবা করে দাও, 225 হয়। তাহলে শুধু আর সমান সমান কি হতে পারে, আমি ডাইরেক্টলি যদি করি, তাহলে 225 বাই এখানে √4 রয়েছে, এপাশে 4 গুণ আকারে ছিল, ওপাশে ভাগ আকারে, তাহলে 225 কার কার রুট, 15 রুট, 4 কার রুট, তাহলে 2 এর রুট, তাহলে 15/2 হচ্ছে অ্যান্সার। তো 15/2 মানে কত, 15/2 মানে 7.5, তাহলে অ্যান্সার এলো 7.5%, আর এর ভ্যালু 7.5%, অপশন সি। বুঝা গেল, ঠান্ডা মাথায় করে দেওয়া অঙ্ক। নেক্সট, এখানে কি বলছে, এখানে বলছে দেখো 24,000 টাকা একটি মূলধনের উপর 2 বছরে অর্জিত সরল সুদ ও মূলধনের 1/8, তার মানে কি একদম সোজা, কিন্তু 1/8 মানে কি 24,000-এর 1/8। এটা তো মুখোমুখি করা যায়, তাও আমি তোমাদের করে দেখাচ্ছি। তাহলে 1/8 কাটাকুটি করলে কত হবে 3,000 টাকা, কত হাজার টাকা 3,000। তাহলে এটা কত বছরে, 2 বছরে, কত বছরে 2 বছরে কত আসলো 3,000 টাকা। তাহলে 1 বছরে কত হবে, তার অর্ধেক হবে 1,500 টাকা। তাহলে আমরা সূত্র ধরে করছি না, ডাইরেক্টলি করছি অল্প সময়ের মধ্যে করার জন্য। তাহলে 24,000 টাকার উপরে বছরে সুদ কত 1,500 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত, মানে 100-এ কত, দুটো শূন্য দুটো শূন্য আউট করলাম, এই শূন্যটা এই শূন্যটা আউট করলাম, 3 দিয়ে কাটে, 3 5 15 হয়, আর এদিকে 3 8 24 হয়, হয়তো আবার কাটাকুটি যাচ্ছে, 4 2 8 হয়, আর এদিকে 5 2 10 হয়। তাহলে 25/4 ভাগ করলে কত হয় ভাই, 4 7 24 হয়তো আসবেই, তাহলে অপশন এ আর দেখার দরকার হয় না, তাই না। 25/4 ভাগ করলে 6.25 আনসার।
এবার তোমরা যদি মনে করো যে গতানুগতিক নিয়ম করবে, যারা সেই ছোটবেলা থেকে শিখে রেখেছো, মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছো না, তাদের জন্যও তো আছে। কি আছে? আমরা তিন, হ্যাঁ, এখানে আর এর ভ্যালু চেয়েছে, আর ইকুয়াল টু কি জানি, আই ইন্টু 100। তাহলে আই হচ্ছে এখানে 3000 ইন্টু 100 বাই পি টি। তাহলে পি এর ভ্যালু 24,000 ইন্টু টি এর ভ্যালু 2। সেই একই গল্প, এই দুই যখন কাটছি আমি, এটা তো সেই 1500 হয়ে যাচ্ছে, তাই না? এর কাটাকুটি করলে তো সেই একই বিষয়ই আসবে। নেক্সট, সরল সুদ দিতে বলেছে, এখানে তো জটিল সুদ বলেনি। 1 বছরের সুদ বের করে নাও, বলো। এখানে 1/8 মানে কি, কত হচ্ছে? হ্যাঁ, তাই তো করেছি। 24,000 টাকা হচ্ছে মূলধন, আর 3,000 টাকা তো সুদ, তাই তো বলেছে, অর্জিত সুদ। 3,000 টাকা 2 বছরের সুদ, ঠিক আছে। আর এর সূত্র কি? আর ইকুয়াল টু আই ইন্টু 100/পিটি। দেখো, এই টাইপের অঙ্ক আগের দিন বলছিলাম, যে যদি এখানে ক্ষেত্রফল না চেয়ে পরিসীমা চাইতো, তাহলে অ্যান্সার কিন্তু সেই 25% কমই হতো। যেহেতু ক্ষেত্রফল, একটু চেঞ্জ হবে। 25% ফ্র্যাকশন ভ্যালু একটু আগে দেখাচ্ছিলাম, তাহলে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। 1/4 মানে কি? আগে ছিল 4, এখন কমে গেছে, তাহলে তাহলে 1 কমবে, তাহলে কত হয়ে যাবে? এই পাস হয়ে গেছে বলোকে, এখানে কমার কথা বলেছে, 3 হয়ে গেছে। আর ক্ষেত্রফল মানে কি বলেছিলাম? স্কোয়ার করতে হয়। ক্ষেত্রফল মানে কি করতে হয়? স্কোয়ার করতে হবে। পার্সেন্টেজ বা রেশিওতে থাকলে স্কোয়ার করলেই অ্যান্সার। তাহলে 4 4 16, আর এদিকে 3 3 9। তাহলে ক্ষেত্রফল শতকরা কত কমছে? কত কমছে? 16তে 9 হয়েছে, কত কমেছে? 7 কমেছে। তাহলে 100-এ কত কমবে বাবা? কাটাকুটি করো, 4 25-এ 100 হলো 4 4 16। তাহলে 7 25 কত হয়? 175 হয়। তাহলে 175/4 ভাগ করলে ভাই কত হবে? তাহলে 4 4 16, 1 15, 3 5 15, আর পয়েন্ট পয়েন্ট পরে 3 রয়েছে মানে কি, সেটা 75। এটা জানতে হবে, 0.3 মানে 75, 0.2 মানে 4 দিয়ে ভাগ করা মানে 50। এগুলো জানা উচিত, না জানলে করতে হবে তখন। তাহলে এটা ভাগ করলে আসছে 43.75%। কোন অপশনে আছে দেখে নিন। অপশন বি তে ছিল। যাই হোক, তারপরে দেখো, অঙ্ক কোথায়? অঙ্ক না ওটা, এগুলো অঙ্ক না, চাপ নয়, ধীরে ধীরে দেখছি। আচ্ছা, এটা যে ভেদের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। যে বলছে এক্স এর মান √ওভার ওয়াই এর ব্যস্তানুপাতিক এবং সরাসরি এক্স এর সমানুপাতিক, মানে এক্স এর সমান। কিন্তু যদি ওয়াই সমান সমান 16 হয়, জেড সমান সমান 2 হয়, এক্স সমান সমান 9, তো এখানে কি করছে, যে কি ভেদ ভেদ দিয়ে করা হচ্ছে। তাহলে সমানুপাতিক বলেছে কোনটা? এক্স এর সমানুপাতিক, তাহলে এটাকে লিখছে কি, এক্স কে লিখছি, ঠিক আছে। আর এখানে ব্যস্তানুপাতিক √ওয়াই, মানে উল্টে দিলে কি হবে, একের, তো ব্যস্তানুপাতিক যদি বলি আমরা, তাহলে কি কিছু নেই মানে কি হবে, √y/1, তাই তো। উল্টে দিলে কি হবে, 1/√y, তার মানে 1/√y, তার সঙ্গে একটা সমানুপাতিক, তার মানে কি একের ভ্যালু এক্স কে, সেখানে এখানে √ওয়াই। এখান থেকে ভ্যালু পুট করো, দিয়ে প্রথমটার মান বের করো, এটা বলে ভেদ। তাহলে এখানে জেড ইকুয়াল টু কি ভ্যালু আসবে দেখো, জেড এর, সরি, জেড কে এর ভ্যালুটা বের করো। তো এখানে দেখো জেড এর ভ্যালু দেওয়া আছে কত, 2 দেওয়া আছে, ইকুয়াল টু এক্স এর ভ্যালু দেওয়া আছে কত, 9 দেওয়া আছে, তাহলে এখানে 9k হয়ে গেল। তারপরে √ওয়াই 16, ওয়াই এর ভ্যালু 16, তাহলে √16 মানে কত, ডাইরেক্ট লিখতে পারি 4। তাহলে এখান থেকে শুধু কে সমান সমান কত হবে, 4 দুগুণে 8, আর এই 9টা এপাশে গুণ আকারে মানে ওপাশে ভাগ আকারে হয়, এটা তোমরা জানো তো নাকি? জানি না বাবা, জানো কিনা। এই যে এখানে আমি ছোট করে যদি লিখি, 2 সমান সমান কত আসলো, 9k, আর √ওয়াই মানে 16, 16 রুট মানে কত, 4।
তাহলে শুধু কে সমান সমান কত হবে, এখানে 4 × 2 = 8, বা পাশে নিয়ে গেলাম ওটাকে, হ্যাঁ, আর 9 কে এর সঙ্গে গুণ আকারে ছিল, ওপাশে গেলে ভাগ আকার হয়ে যায়, তাহলে 8/9। এবার পরে একটা পার্ট দেখো, তোমার মানটা দেওয়া আছে, মানে এটা একটা পার্ট আসলো, পরে একটা পার্টে তোমার মান দেওয়া আছে, কি বলছে একই রকম ভাবে করো। জেড এর ভ্যালু এখানে বলছে 8 ইকুয়াল টু এক্স কে। এক্স কে মানে কি, কে এর কত আমরা দেখো, মানে 27 ইন্টু এক্স এর ভ্যালু কত পেয়েছি, সরি কে এর ভ্যালু কত পেয়েছি আমরা, 8/9। এটাকে কাটলে কত হয়ে যাবে, 3 হয়ে যাচ্ছে। এটা কেটে দিলাম প্রথমে, তোমাদের সুবিধা হয়ে যাবে। আর এখানে বাই রুট ওয়াই, রুট ওয়াই আমরা জানি না, রুট ওয়াই আমরা জানি না, এই ওয়াই এর ভ্যালু এখানে তো আমরা জানি না, জানি কি, জানি না। তাহলে এইবার দেখো, এখানে 8 আর 8 কেটে যাচ্ছে, তাহলে ওপরে রয়েছে কত, 3, তাহলে 3টা ওপাশে যাচ্ছে, তাহলে রুট ওয়াই সমান সমান কি পড়ে রয়েছে, 3 পড়ে রয়েছে। তাহলে শুধু ওয়াই সমান সমান কি হবে, ওপাশে গেলে 3-এর স্কোয়ার হয়ে যায়, কি হয়ে যায়, রুট ওপাশে গেলে স্কোয়ার হয়ে যায়, 3 × 3 কত হচ্ছে, 9 হচ্ছে। তাহলে পরের পার্টটার অ্যান্সার 9 হবে। এটাকে বলে ভেদের নিয়ম, এই টাইপের অঙ্ক থাকা মানে এইভাবে করতে হবে। কি বা কিসের নিয়ম বলে এটা, ভেদ, ঠিক আছে। হুম, নেক্সট, যদি বা তোমাদের থাকে না এই টাইপটা, যেখানে দিয়েছে, শিখে রাখো। দেখো, দুটি সংখ্যার যোগফল 14 হয়, তো অপশন টেস্ট করবে এগুলো। দুটি সংখ্যার যোগফল 14 হয় এবং তাদের গুণফল নাকি 45 হয়, ঠিক আছে। কেন সমস্যা হবে, গতানুগতিক করতে গেলে অনেকটা টাইম লাগবে ভাই, এটাই আর কিছু না। দেখো, গতানুগতিক করতে গেলে কি হবে না, দুটি সংখ্যার যোগফল, তখন তোমার এক্স প্লাস ওয়াই একটা পার্ট পাচ্ছ, আর গুণফল মানে এক্স ওয়াই পাচ্ছ, ঠিক আছে। গতানুগতিক করতে গেলে অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে, বুঝতে পারলে, সমস্যা হয়, মাথায় একটু মাথার ব্রেনটা খাটাতে হবে ভাই, ওই জন্য। তাহলে 45কে দুটো পার্টে ভাগ করো, এ তো বোঝাই যাচ্ছে, যোগফল 14, তাহলে কত হয়ে যাবে, 5×9 = 45, তো হয়ে যাচ্ছে। যোগফল 14, 45কে ভাঙলে 5 আর 9 পাচ্ছি, সেখান থেকে আর 8টা হয় 3×15 = 45, 3 আর 15কে তো যোগ করলে আর 14 আসবে না, তো এইটাই আসছে। তো 9 আর 5 14, তাহলে বড় কোনটা, তবে বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে, অপশন এ হচ্ছে, ঠিক আছে। হুম, নেক্সট দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের প্রস্থের চেয়ে 40% বেশি, তাহলে লেন্থ আর উইথের আমরা কি করবো, রেশিও বের করবো। 40% ফ্র্যাকশন ভ্যালু করলে ভাই কত হবে, বলো বলো, তাহলে 2-এর 5 হয়ে যাবে, তার মানে 5 যদি এটা হয় বেশি বলেছে, তাহলে এটা 7 হয়ে যাবে লেন্থ, তাই তো। তার মানে এবার দেখো, আমাদের হিসেবে তো এটা আসলো। হুম, এবার এখানে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, বলছে কর্ণ এইটা, কর্ণ নাকি ভাই এইটা, কর্ণ নাকি বলছে এইটা, আচ্ছা। কর্ণ যদি এটা হয়, তো এখানে দেখো একটা জিনিস, তোমরা এক্স ধরতেও পারো নাও পারো, কোনো ব্যাপার না। তাহলে কর্ণের সূত্র কি জানি আমরা, √/a² প্লাস b², মানে কি, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। যারা করণী ক্লাস করে আসবে কেন এইভাবে আসে, যাই হোক, এইটার ভ্যালু বলে দিচ্ছে 2√74, কত আনসার আছে পরে দেখছি, এটা বলছে। তাহলে 7-এর স্কোয়ার মানে কত হবে, এটা যদি আমরা করি, 7-এর স্কোয়ার মানে কত, 49 প্লাস 5-এর স্কোয়ার মানে 25, ঠিক আছে। তাহলে এটা যদি আসে, একটা সিম্পল লজিক মাথায় রাখবে, এই পাশে যখন রুট আছে, ও পাশে গেলে কি হয়ে যায় সেটা, একটু 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 ক্যালকুলেটিভ আছে মাত্রা, যাই হোক, এটাকে তোমরা এক্স ধরে নাও, আরো সুবিধা হয় মনে হচ্ছে। দেখো, তাহলে হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। এবার দেখো, এটাকে 7x ধরো, আর এটাকে 5x ধরো, তাহলে যদি এক্স আমরা রেশিও বের করি, সেখান থেকে আমরা এক্স করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এইখানে দেখো, এখানে 7x² মানে কি 49x², এখানে 25x², √এর মধ্যে, টোটাল কত হয়ে যাচ্ছে, আমি একবারে করছি জায়গা কম বলে, কিন্তু 7x², এদের x² প্লাস কত হচ্ছে, তাহলে যোগ করো
কত যোগ করে 74x² এলো, ঠিক আছে। এপাশে রুট ছিল, ওপাশে এটা কিন্তু রুটের মধ্যে আছে, এটা কিসের মধ্যে আছে, রুটের মধ্যে আছে কিন্তু। আর এপাশে রয়েছে 2√/74। এবার এই রুটটা ওপাশে দিয়ে দেবো, দিলে কি হয়ে যাবে, এই রুটটা আর থাকছে না, থাকছে কি, থাকে কি বলো, থাকে না। তাহলে তাহলে এটা x² থাকছে সমান সমান, এইখানে দেখো √2 যখন থাকছে, তাহলে দেখো এখানে কিন্তু এই যে রুটটা আর এই রুটটা খেয়ে গেল, কিন্তু এইখানে যে দুইটা সেটা কিন্তু রুটের মধ্যে পড়ে গেল, ঠিক কিনা। তাহলে কি আসলো, 74√2। আচ্ছা সরি, ভুল হয়ে গেছে, হ্যাঁ স্কোয়ার হবে, স্কোয়ার, সঠিক সঠিক, ভুল হয়েছে। রুটটা ওপাশে গেলে স্কোয়ার হয়, এপাশে রুট মানে ওপাশে গেলে কি হবে, স্কোয়ার হবে। কেউ বললো না, তুমি বললে ভালো লাগলো। রুটটা এপাশে গেলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। এপাশে রুটটা কেটে ওপাশে যাচ্ছে, তার মানে কি এপাশে রুট আছে মানে ওপাশে উল্টোটা মানে স্কোয়ারটা হবে, এটা তো বলতে হবে ভাই। দেখো এবার এখানে কি হচ্ছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত, 4। আর √74 আর √74 যদি গুণ করি কি হয়ে যাবে ভাই, শুধু 74 হয়ে যায়। আমি বলেছিলাম না, দুটো একটা রুট আর একটা রুট যখন গুণ হবে, একই সংখ্যা যখন থাকে, একটা সংখ্যা হয়ে যায়, রুটটা উঠে যায়, মানে এই রুটটা আর এই স্কোয়ারটা মিলে কেটে যায়। তাহলে এখানে 74 74 ভাই কেটে গেল, শুধু এক্স এর ভ্যালু কত আসলো, 2। এবার এটা তোমরা যদি না বুঝতে পাও এখনো, তাহলে আর কিছু করার নেই, এপাশে স্কোয়ার মানে ওপাশে রুট হয়ে যায়, তাহলে এক্স এর ভ্যালু 2 আসলো। এক্স এর ভ্যালু যদি 2 আছে, এখানে কত হয়ে যাবে, 7×2 = 14, আর এখানে 5×2 = 10। তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত হচ্ছে ভাই, 140 বর্গ। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে অ্যান্সার অপশন এস। বোঝা গেল, জাস্ট কিছুই না, পরিমিতির অঙ্কে তোমাকে সূত্র জানতে হবে, আর কিচ্ছু না। অপশন, মাথা ঠান্ডা করে করতে হবে, অপশন এ এসে। নেক্সট, একটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার, এত টাকা প্রতি মিটার হিসাবে মাঠের চারিদিকে বেড়া, বেড়া মানে কি চাইছে গো, বেড়া মানে পরিধি বা পরিসীমা, তাই তো, যেহেতু এখানে বৃত্ত তাই আমরা পরিধি বলি। তার মানে পরিধির সূত্র কি, 2πr এর ভ্যালু চাইছি, 2πr এর ভ্যালু। তাই 2πr এর ভ্যালু এখানে দেখো কিন্তু বলে দিয়েছে, পায়ের মান কিন্তু 2/27 ধরতে বলেছে। কত বলেছে, এটা ভুল আছে, এটা 2-এর 27 হবে না, 22-এর 27 হবে। এটা ভুল আছে, পায়ের ভ্যালু 22/7 হবে, হ্যাঁ ওটা কোনো বিষয় না, তো 22/7 আমরা জানি যখন, ওটা নিয়ে চাপ নেই আমাদের। যাই হোক, তো 2πr মানে কি, 22/7 ধরে নেবো, 2π-এর ভ্যালুটা বের করতে হবে। ভাই 2 আর পাই তো ঠিক আছে, তো আর এর ভ্যালুটা আমরা জানি না, তো তাহলে আর এর ভ্যালুটা আমার মাস্ট বি লাগবে। তাহলে আর এর ভ্যালুটা কোথা থেকে পেতে পারি, এইখানে একটা ক্লু দিয়েছে, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, πr², এর ভ্যালুটা দিয়েছে, তাহলে এখান থেকে আমি আর এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো। তাহলে এখানে হচ্ছে কত, 15,400 বলছে এরা, ওকে। তাহলে এটা 22/7 ইন্টু আর এর স্কোয়ার রয়েছে ভাই, এটা ভ্যালু কত বলছে, 15,400 রয়েছে ভাই। 7 দিয়ে 22 দিয়ে কাটাকুটি যাবে, কত যাচ্ছে দেখো, কতবার যায় দেখো তো, 7 দিয়ে যাচ্ছে, 7×2 = 14, হ্যাঁ 7 দিয়ে হয়ে যায় ডাইরেক্টলি, 7 দিয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে গেলে 7, আর এখানে দুটো শূন্য আছে, দিয়ে দাও, 700 হচ্ছে ভাই। তাহলে শুধু আর দেখো, শুধু আর সমান সমান দেখো এখানে √, দেখো 7×7 × 100 যদি লিখি, কোনো কোনো সমস্যা তোমাদের, কোনো কি সমস্যা, এই 7টা কিন্তু এখানে গুণ হয়ে গেছে, 700-কে কি লিখলাম, 7×100 লিখলাম, আর এর সঙ্গে 7 গুণ হয়েছে, তাহলে তোমার সুবিধা হয়ে যাবে। কেন সুবিধা হবে দেখে নাও এইবার। এবার শুধু এক্স এর ভ্যালু, তাহলে শুধু আর এর ভ্যালু কত আসবে ভাই, দুটো 7 মিলে একটা হয়ে যাবে, আর 100 রুট কার মানে কি, 10-এর, তাহলে 70। এইগুলো তোমাকে একটু বুদ্ধি করে করতে হবে। তাহলে আর এর ভ্যালু এলো 70। এইবার তুমি বলো, এটা তো ইজিলি বের করতে পারবো, তাই না, 2 × 22/7 ইন্টু আর এর ভ্যালু পেলাম ভাই কত, 70। কাটাকুটি করলে 7×10 = 70, তাহলে 22×2 = 44, আর 10 মানে কত, একটা শূন্য জাস্ট বাড়িয়ে দাও, 400। আচ্ছা এখানে 440 তো এখানে অপশনে দেখছি নাই, জানি না ভাই, আমাদেরকে কোনো, ও এখানে তো এটা, আচ্ছা 12.5 টাকা করে খরচ, তাহলে এটা আসলো কি আমার পরিসীমা।
এবার এখানে টাকার, আমি ভেবেছি পরিসীমাটা চেয়েছি, যাই হোক এখানে টাকার কথা বলে, তাহলে এক একটা পরিসীমা মানে এক এক মিটারের জন্য সামথিং লেগেছে, কিন্তু এত মিটারের জন্য কত গুণ করলেই পেয়ে যাবো। 12.5 গুণ করে দাও। গুণ করলে ভাই কত হবে? গুণ করলে কত হবে বলো? 4 × 8 = 48, তার মানে নিশ্চয়ই কত হচ্ছে দেখো, কত আসছে? 550 আসছে তো, তাই তো আসবে, এটা তো বোঝাই যাচ্ছে, এটা গুণ করে এটা আসবে। ঠিক আছে, নেক্সট দেখো, গুণ ভুল করলে তো আর হবে না। দেখো কি বলছি, একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি ট্রফি কিনেছিলেন। 25% লাভের জন্য তাকে 1 টাকায় কয়টি ট্রফি বিক্রি করতে হবে বলো দেখি। তাহলে একজন বিক্রেতা 1 টাকার বিনিময়ে 10টি কিনেছিল। কটা কিনেছিল? 1 টাকার বিনিময়ে নাকি, তাহলে একটা 10টির দাম কত নিয়েছিল? 10টির দাম 1 টাকা নিয়েছিল, ঠিক। এবার বলছে 25% লাভের জন্য তাকে 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে। 25% লাভের জন্য তাকে কতটা বিক্রি করতে হবে। আচ্ছা, 25%-এর ফ্র্যাকশন ভ্যালু করলে ভাই কত হয়? দেখো কিভাবে করে দিচ্ছি, দেখো কত হচ্ছে, 1/4। এটা কিসের ভ্যালু ভাই? এটা কিসের ভ্যালু? 1/4 লাভ করছো তাই না, তাই রেশিওটা কি হবে? সিপি হবে 4 আর বিক্রয় মূল্য হবে কি ভাই? এই তো, এখানে দামটা সেম, দেখো দামটা 1 টাকাই আছে, ঠিক কিনা? তাহলে অঙ্কটা এটা কিসের ভ্যালু রয়েছে ভাই বললাম? কিসের ভ্যালু? এটা দাম, দামের ভ্যালু। সিপি, এটা সিপি আর এটা এসপি। তোমাদের আমি বলি মনে আছে যে পরিমাণের উল্টো কি হয়? পরিমাণের রেশিওর উল্টো কি বলি আমি? দাম বলি, তাই না? তাহলে দাম, তাহলে দামের রেশিওর উল্টো কি হবে ভাই? পরিমাণ। তাহলে এটাই বলেছে, পরিমাণ 10টা বলেছে, যেহেতু টাকা আমার সেম, আমার এটা দেখার দরকার নেই। হুম, তাহলে 10টা বলেছে, তার ভ্যালু বলছে কত? 5। 4 মানে কত হবে ভাই? বিক্রয় মূল্য 4 মানে কত হবে? 8। বুঝতে পারলে? বুঝতে পারলে? অবশ্যই 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 তাই। দামের রেশিওর উল্টো পরিমাণ হয়, পরিমাণ রেশিওর উল্টো দাম হয়। এতদিন আমরা পরিমাণের রেশিওর উল্টো দামটা জাস্ট করে এসেছি, এখানে একটা উল্টোটা দিয়েছি, বাস এটুকু, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখো তারপরে, একটি স্বাভাবিক সংখ্যার 1/3 হলো 1/25। 1/3 মানে কি? একটি স্বাভাবিক সংখ্যার আচ্ছা, 1/3 হলো 125-এর 1/5 চেয়ে এত বেশি। যাই হোক, খুব একটু জটলা মতো করছি, আমরা জটলা মতো নেব না, ব্যাস সিম্পল। বলছি দেখো, 125-এর 1/5 মানে কত আগে বের করো তুমি, অঙ্ক ক্লিয়ার করে দেবো। 25, তার থেকে ভাই কত বেশি বলছে? তার থেকে কত বেশি? তাহলে টোটাল বেশি কত? টোটাল 81। এটুকু বুঝতে পারলে? দেখো, না বুঝতে পারো 2 রকম সিস্টেম করছে। আচ্ছা, এবার অঙ্কে আসো, 1/3 মানে কি? 3 ভাগের ভিতরে 1 ভাগ, 3 ভাগের ভিতরে 1 ভাগ, এটা বোঝো তো? যেটা তোমরা 1/3 লেখো, 1/3, ঠিক। বলছে 1/3 হলো 125-এর 1/5 মানে 25, 1/5 চেয়ে 56 বেশি। নির্ণেয় স্বাভাবিক সংখ্যার বর্গমূল চাইছে। তাহলে কত বেশি বলছে দেখো, তাহলে 1/3 হলো 125-এর 1/5 চেয়ে এত বেশি, মানে টোটাল 81। তার মানে কি? আমরা আমরা দেখতে পাচ্ছি কত বেশি। এটা তোমরা হয়তো বুঝতে পারবে না, ছাড়ো, এটা বাদ দাও, এটা জটিল চলে আসবে। তোমরা একটা কাজ করতে পারো, এক্স ধরো, এখানে কোনো ব্যাপার না, 1/3 মানে 1/3, মানে x/3 একই বুঝে হলো 125-এর 1/5 সমান সমান, এটার ভ্যালু বলছে কত? 125-এর 1/5 হচ্ছে 56 বেশি, মানে টোটাল কত? 81। বুঝতে পেরেছো এটা?
এটা কি করে পেলাম বলতো? এইটা করেছি যে 125 এর 1/5 থেকে 56 বেশি, তাহলে এখানে কাটলে 25, 25 আর 56 যোগ করলে বলছো 81, তাই হলো। তাহলে শুধু x সমান সমান ভাই কত হচ্ছে? 81 গুণ 3 রেখে দাও, কারণ আছে, গুণ করো না ভাই, কাজ আছে, গুণ করো না, কাজ আছে। তাহলে এবার বলেছে এই মান, চেয়েছে কি এই মানটার বর্গমূল চাইছে, তাহলে বর্গমূল মানে কি? যে মানটা আসলো, তাহলে এই মান যে নির্ণয় স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যাকে এটা গুণ করলেই স্বাভাবিক সংখ্যাটা পেয়ে যাবো, পাবো তো? এটা গুণ করলে স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমার যেহেতু বর্গমূল বলেছে তো তার জন্য আর গুণ করছি না, কারণ একটা বর্গমূল সংখ্যা আমরা পেয়ে গেছি এর মধ্যে। 81 একটা নিজে বর্গ সংখ্যা, তাহলে 81 কার বর্গ? 9 এর বর্গ। তাহলে 81 তো রুটটাকে ভেঙে বেরিয়ে গেল, কিন্তু 3 বাবাজি একা পড়ে আছে, ও কিন্তু আর রুটের বাইরে বেরোতে পারলো না, তাহলে অ্যান্সারটা 9√3। বুঝতে পারলে ভাই? তার মানে আগ- 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 এবার আগের পার্টটা যেটা করছিলাম যে 1/3 অংশ, হ্যাঁ, এবার 1/125 5 অংশের থেকে 56 বেশি মানে 81, এটা আমরা পেয়েছি। তার মানে কি, 1 ভ্যালু হচ্ছে 81, স্বাভাবিক সংখ্যা হতে 3, 3 এর ভ্যালু কত? 81 গুণ 3, বা 243 লিখলে লিখতে পারো তুমি, কোনো ব্যাপার না। এবার এইটার রুট চাইছি, তো এইটার রুট মানে কি, এক্স ছাড়াও হবে 9√3। বুঝতে পেরেছো? কিন্তু কনসেপ্টটা জেনে রাখো যাতে তোমার এসআই কাজে দেয়। হ্যাঁ, কে একটা কি বলছিল দাদা বলে? ও, 81 গুণ 3 লিখবে, লেখো ভাই, কোনো ব্যাপার না। 81 গুণ 3 লেখো। 81 গুণ 3 মানে কত হচ্ছে? 243 তো। তো এটা রুট করো, এটা রুট যদি করো কত আসছে দেখো। তোমাকে তখন কি করতে হয় জানো তো? এই 243 কে তোমাকে এলসিএম করে দাও ভাই, করলে কত আসছে? 3 দিয়ে কাটো, 3 8 24, 3 নে ভাই। আবার যদি করো তাহলে 9 9 81 ডাইরেক্ট করে দাও, কারণ আমরা দুটো 9 ডাইরেক্ট করলাম কেন? কারণ আমার পূর্ণবর্গ তো বের করতে হবে। তাহলে এটা ভাঙার পরে আমরা দেখতে পেলাম দুটো 9 আছে আর একটা 3 আছে, তাহলে সেক্ষেত্রে ভাই কি হয়ে যাবে, এই দুটো মিলে একটা হয়ে যাবে, আর 3 ভাই বেরোতে পারলো না, ও একা পড়ে রইলো। 9√3। বুঝতে পেরেছো? এবার তুমি যদি বলো দাদা আমি এটাও না, আমি আরো আরো এ করবো, তখন 9 ওই 81 কে 3 27 81 এরকম করতে করতে তখন কটা আসবে জানো? 3 গুণ 3 গুণ 3 এরকম 5টা আসবে। তাহলে দুটো 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 করে বেরিয়ে গেল, মানে 9 বেরিয়ে গেল আর একটা পড়ে থাকে। তুমি যেটা ইচ্ছা করতে পারো, কিন্তু এটা বুঝতে হবে, একটু দিমাগটা কাজ করাতে হবে যাতে টাইমটা কম লাগে। পরীক্ষার সময় মেন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, সবাই একটু টাইম দিলে ম্যাক্সিমামই পারে। আচ্ছা, বলছে 25, 15, 25, 40 এবং 75 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা ভাই। তো এখানে আমরা অপশন টেস্ট করব, তাই না? অপশন টেস্টে করলে আমাদের ইজি হয়, কেন হয়? এখানে দেখো ভাই একটা জিনিস, যে 15 আছে, তো 15টাকে যদি আমি ভাঙি কি পাবো? 3 আর 5। তো দেখো প্রত্যেকটা প্রত্যেকটা সংখ্যা কিন্তু ভাই 3 আর 5 দিয়ে ভাগ যাচ্ছে। হুম, 40টাকে কি পাবো? 4 আর 10, এটা পাবো, পরে আর সেটা আগে 15 দিয়ে দেখো। তাহলে দেখো এখানে দেখো এটাও 3 বৃহত্তম বলেছে, তাহলে বড়টা সব থেকে আগে দেখো, এখানে কোনটা সব থেকে বড়? তুমি বলবে দাদা সব থেকে বড় মনে হচ্ছে এইটা, এইটা। কিন্তু এটা ভাই 3 দিয়ে ভাগ যায় না, কি করে বুঝলাম? যোগ করে দেখো, 9 আর 9 18 আর 8 কত হচ্ছে? 26। 26 তো ভাই 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা হবে না। তারপরে 9 আর 6 দেখো, তারপরে দেখো 9900, মানে 99,600 রয়েছে, এটা আমরা বৃহত্তম দেখতে পাচ্ছি। তাহলে এটা যদি হয় তাহলে এটা যাচ্ছে। এবার দেখো এটা কিন্তু 4 দিয়ে যাচ্ছে কিনা সেটা আমাকে খেয়াল করতে হবে। শেষের দুটো শূন্য আছে মানে 4 দিয়েও যাবে, 10 দিয়েও যাচ্ছে, এটা সঠিক। তাহলে 15 চেক হয়ে গেল, এটা দিয়েও হয়ে গেল। 25 দিয়ে তো অবশ্যই যাবে, দুটো শূন্য আছে মানে। তারপরে 40 দিয়েও গেল, 75 দিয়ে যাচ্ছে মানে কি 3 25 পদ, যে সংখ্যাটা 25 দিয়েও যাবে আবার 3 দিয়েও যাবে, তো শেষে দুটো সংখ্যা থাকলে সেটা 25 দিয়েও যায় আর 3 দিয়েও যাচ্ছে, তাহলে বৃহত্তম যখন বলেছে এটা হবে অ্যান্সার। আর পরেরটা কিন্তু দেখতে যাবে না, কারণ এটা কিন্তু ছোট ছোট, ওই মানের থেকে ছোট, তাহলে অ্যান্সার কিন্তু অপশনে। বুঝতে পেরেছো? আর যারা বুঝতে পারোনি তারা ওই এলসিএম মেথড ভাই করবে, টাইমটাকে নষ্ট করবে, আর কিছুই না। এগুলো এলসিএম বের করবে, দিয়ে বলছে বৃহত্তম সংখ্যা মানে 5টা 9 দেবে, 5টা 9 দিয়ে একে ভাগ করতে থাকবে, ভাগ করে যে মানটা অবশিষ্ট থেকে যাবে, যেটা অবশিষ্ট থাকবে সেই মানটা কি করবে, এর থেকে বাদ দিয়ে দেবে, দিলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে?
অনেকটা টাইম নেবে ভাই, কিন্তু পরীক্ষার সময় আগে চাকরি পেতে হবে। এখন তো আর আমার সেই বিস্তারিত করে বোঝানোর জায়গা না এখানে। দুই সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু এত। আচ্ছা, আগে দেখবো যে অনুপাতের লসাগু কত হচ্ছে। অনুপাতের লসাগু ভাই কত হচ্ছে? তাহলে 12 থেকে কত গুণ বেশি? 40। তো আমি বলেছিলাম মনে আছে, অনুপাতের থেকে যত গুণ বেশি সেটাই হয় কি গসাগু, তাহলে 40। যারা বুঝতে পারোনি, যারা এসআই এর পরীক্ষা দেবে তাদের জন্য দেখো, একটা হলো 3x আর একটা সংখ্যা হলো 4x। তাহলে এদের এলসিএম যদি করি, আমরা সংখ্যা দুটোর এলসিএম যদি করি, তাহলে কত হচ্ছে? 3×4 = 12x² হচ্ছে, তাই হচ্ছে তো? এটার ভ্যালু হচ্ছে 480। ঠিক? তাই করবে? তাই করবে না, তাই করবে না কিন্তু। করবে কি? ওয়েট, এটা কেন করতে হবে? কারণ তোমরা তো জানো যে 3x × 4x সমান সমান, তার মানে কি দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু। গসাগু কত জানি না আমরা। তারপরে আবার এই সব দেখো, আচ্ছা মাইকটা বন্ধ করে দাও। এটা আবার ভ্যালু বের করবে, করে আবার করতে যাবে, গিয়ে কিন্তু ভুলভাল হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এসআই এর জন্য বলছি, এখান থেকে তোমরা এক্স এর ভ্যালুটা বের করবে, করে কিন্তু তোমাকে আবার এক্সট্রা করে এইটার মান আর এইটার মান লিখতে হবে। দিয়ে যখন কমন পার্ট আসবে 40, সেটা লিখবে। কিন্তু এটা হচ্ছে এসআই ডেসক্রিপটিভ জন্য বললাম জাস্ট। কিন্তু তোমরা কি করে করবে? কি শিখালাম? যে হচ্ছে এই দুটো যে অনুপাত থাকবে তাকে এলসিএম করো, করলে 3×4 = 12 হয়। এর কত গুণ বেশি? 3×4 = 48, 40 গুণ বেশি। এটাই হচ্ছে অঙ্ক। কারণ কি? তোমাদের আমি বলেছিলাম মনে আছে, যে অনুপাতের সঙ্গে যেটা গুণ করবে তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা চলে আসে। তাহলে অ্যাকচুয়াল সংখ্যাটা কত বলো তো? 120 আর 160। এদের এদের গসাগু কত হবে? 40 হয় ভাই। আর এলসিএম করলে 480 হয়। নেক্সট, সজল সান্ত্রা, 57 দাগ দেখো। প্রদত্ত বিকল্প থেকে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন যা দিয়ে 63, 77 এবং 98-কে ভাগ করলে যথাক্রমে 3, 5, 2 ভাগশেষ থাকে। ভালো করে বুঝো অঙ্কটা কি বলেছে, বুঝতে পেরেছো? তাহলে কি, 63 থেকে 3 বাদ দিয়ে দাও ভাই, কত হয়ে যাবে? 60 হয়ে যাবে। 77 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 72 হয়ে যায়। হুম। আর এখানে 98 থেকে 2 বাদ দিলে 96। অঙ্কে কি বলছে? বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা মানে সব থেকে বড় মানটা এখানে যেটা, সেটা আগে ধরবো, তারপরে অন্য গল্প, অন্যটা পরে। বড় বলেছে মানে এটা আগে ধরবো। এই 12 দিয়ে দেখো ভাগ যাচ্ছে। দেখো ভাগশেষ যদি না থাকে তাহলে কিন্তু ভাগ যায়, তাই ভাগশেষ বাদ দিলাম প্রথমে। এবার দেখতে পাচ্ছি 60ও ভাগ যাচ্ছে, 72ও ভাগ যাচ্ছে, 96ও ভাগ যাচ্ছে। ভাই অ্যান্সার তাহলে সি গ্যারান্টি। আর দেখার দরকার নেই। আমরা জানি 8 দিয়েও ভাগ যায়, কিন্তু এখানে 8 নেবো না। 8 দিয়ে ভাগ যায়? যায় না, যায় না। তাহলে 12 দিয়ে একমাত্র ভাগ যাচ্ছে। যাই হোক, এটাই অ্যান্সার। বৃহত্তম বললে সবসময় কি করে ভাই? বড়টাকে নেবে। নেক্সট দেখো। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি জানো তো? সংখ্যাগুলো যোগ করে 3-এর নিয়মও যায়, 9-এর নিয়মও যায়, বিভাজ্যতার নিয়ম মানে সংখ্যাগুলোর যোগফল যদি যায় ওটাও যাবে। তাহলে 1, 1, 1, a 0, 5 টোটাল যোগ করলে ভাই কত হচ্ছে এর ভ্যালুটা? a যোগ এ তো এর ভ্যালু তো আমরা জানি না, তো এর জায়গায় a লিখলাম। a যোগ এখানে 3, 1, 1, 3 আর 5, 8। তাহলে a+8 এই আসলো। এবার বলছি a এর মান কত হলে 9 দ্বারা বিভাজ্য হবে? তুমি বলো তো, এসে কত যোগ করলে সেটা 9 দিয়ে বিভাজ্য হবে সবচেয়ে ক্ষুদ্রতম? তুমি বলবে দাদা এ তো সোজা, এখানে 1 দিলেই হয়ে যাচ্ছে 9, 9 9 দিয়ে ভাগ যায়, তাহলে অপশন এ হলো আনসার। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিভাজিত নিয়ম। তো বিভাজিত নিয়ম থেকে 3-এর ভ্যালুটা, 11-এর ভ্যালুটা ম্যাক্সিমাম আসে, মানে 11 দিয়ে বিভাজিত নিয়মটা ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় দেখতে পাবে। আচ্ছা, এখানে কি বলছি ভালো করে দেখো। বলছে n হলো বৃহত্তম সংখ্যা যার দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ পাওয়া যায়। সংখ্যা n এর অঙ্কগুলির যোগফল কত? এটা পারবে না করতে? মনে আছে কি একই ভাগশেষ পাওয়া যায় মানে? কি করবে? গসাগু বের করবে। কি করে গসাগু বের করতে হয়? এর ডিফারেন্স প্রথমে। ডিফারেন্স কত হয় তোমরা করো, এটা আমি বলে দিচ্ছি। HW করে তোমরা করে নাও, আমি বলে দিচ্ছি কিভাবে করবে। তবে প্রথমে কি করবে? এইটা থেকে এইটা বিয়োগ করবে, কোনো একটা মান আসবে। তারপরে এইটার থেকে আবার এইটা বিয়োগ করবে, কোনো একটা মান আসবে। আর এইটার থেকে এইটা বিয়োগ করলে কোনো একটা মান আসবে। যে 3টে মান আসবে ভাই,
সেটাকে কি করবে, সেখান থেকে গসাগু বের করবে। কি বের করবে, কি বের করবে, গসাগু বের করবে। যে গসাগুটা আসবে, যে সংখ্যাগুলো আসবে গসাগুর, সেই সংখ্যাগুলোর যোগফল চেয়েছে। বুঝতে পেরেছো কি বলতে চাইলাম? ব্যাস এটা করবা। কেউ যদি করে থাকে বলতে পারো। করেছো তো তোমরা? এই রে চঞ্চল, চঞ্চল ঘোষের অঙ্কের আগেও তো শিখিয়েছি ভাই। ডিফারেন্স করে গসাগু বের করতে হয়, বৃহত্তম মান বলেছে না, ডিফারেন্স করে গসাগু বের করতে হয়। মানে বড়টার থেকে ছোটটা, বড়টার থেকে মেজোটা, আর মেজোটার থেকে ছোটটা, মানে তিনটে আসবে ডিফারেন্স করে, দিয়ে তাদের গসাগুটা করতে হবে। যে মানটা ডিফারেন্স করলে তাদের গসাগুটাই তোমার অ্যান্সার হবে। কিন্তু তা কিন্তু বলেনি, বলেছে যেটা বেরোলো তাদের, যদি মনে করো আমার 12 আসলো, যদি আমি যদি অ্যাপ্রক্সলি ধরি 12 যদিও বা আসবে না, যদি কোনো একটা কিছু আসে, তো এটাকে যদি যোগ করে অঙ্ক দেয় তখন 3 হবে, তাই না? এরকম টাইপের চেয়েছি। আচ্ছা, না করে দেবো, সময় লেগে যাবে কিন্তু, ওই জন্য বললাম। সবকিছু তো করে দিলাম। 15 আসছে, বিয়োগ বিয়োগ ফলটা করেছো মনি, মামুনি? বলো, বিয়োগ কত কত হয়েছে বলো দেখি। যাই হোক, তাহলে ওই যেটা বললাম, তোমার ডিফারেন্স বের করে ভাই কষাও করো, হয়ে যাবে, নো টেনশন। না পারলে আবার বলো। 62 দেখো, একজন শিক্ষার্থী পরীক্ষায় 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়ে, যা বাবা কি হলো দেখেছো? ছেলেটা মাধ্যমিক পরীক্ষায় ম্যাক্সিমাম কিন্তু ফেলের পরিমাণ এই বছরটা বেশি এসছে, তোমরা কি জানো? ও যে 30% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ভাই ফেল করে গেল। 30 নম্বরের জন্য ফেল করে গেল মানে কি, ও 30% নাম্বার পেয়েছে, এখনো যদি প্লাস 30 নাম্বার পেত তখন কিন্তু হতো। তারপরে আবার বলছে 40% নাম্বার পেয়ে থাকলে সে উত্তীর্ণ নম্বর থেকে 40 নম্বর বেশি পেত। তাহলে 40% যদি পেত রে ভাই, আর 10% পেলে ও নাকি 5 নম্বর যা তার থেকে 40 নম্বর বেশি পেয়ে গেছে। তাহলে আমি বলতে পারি যে -40 করে দিলে ও 5 নম্বরটা পেয়ে যাবে, তাই তো? এটা বোঝো তো? এক্ষেত্রে কি করবে, পার্সেন্টেজের ডিফারেন্স করবে। পার্সেন্টেজ ডিফারেন্স কত হচ্ছে ভাই, 10% হচ্ছে। কিন্তু এইখানে ভ্যালু কত হচ্ছে ডিফারেন্স, এখানে কিন্তু কম পেয়েছে 30, এখানে কম পেয়েছে 30, আর এখানে মাইনাস মানে +40 বেশি পেয়েছে, এখানে মাইনাস দিতে পারো, -30 আর এখানে প্লাস। তাহলে এখানে কি বেশি পেয়েছে, তাহলে টোটাল ডিফারেন্স কত, -30 থেকে +40, তুমি যাবে কতটা ডিফারেন্স, এখানে তো আস্তে আস্তে জিরো আসবে মধ্যে, তাহলে টোটাল হয়ে যাবে কিন্তু 70 ভাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 70। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে গেল, 7। অঙ্ক ক্লিয়ার, জলের মতো, জলের মতো অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে এবার। 1%-এর ভ্যালু কত এলো, 1%-এর ভ্যালু কিন্তু 7 এলো। তাহলে উত্তীর্ণ নম্বর নির্ণয় করুন। ঠিক প্রথমটা ধরে তোমরা যদি করি 30%, তাহলে 1% মানে যদি 7 হয়, 30% মানে ভাই কত হবে, তাহলে 210 হবে। 210 পেয়েও তো সে ফেল করেছে, কত নম্বরের জন্য ফেল করেছে, 30 নম্বর। তাহলে বলতে পারি আর 30 যদি এক্সট্রা পেতো তাহলে পাস করে যেত। তাহলে 5 নম্বর ভাই কত এলো, 240। এবার তুমি বলবে দাদা তাহলে আমার একটু দেখিয়ে দাও, আমার ভালো লাগে অঙ্ক দেখতে, যে এইটা দিয়েও করে দাও। তাহলে অবশ্যই দেবো, কেন না। 40%, 1%-এর ভ্যালু যদি 7 হয়, 40%-এর ভ্যালু ভাই কত হবে, 280। এইবার 280 যখন পেয়েছো তুমি, 5 নম্বর থেকে কত বেশি পেয়ে গেছো, 40। তাহলে যেটা বেশি পেয়েছি সেটা যদি, সেটা বাদ দিয়ে দিলে কি পেয়ে যাবো আমি, 5 নম্বরটা। তুমি যেটা ধরবা সেটা দিক দিয়ে তুমি বেরিয়ে আসবে। অঙ্কের ফ্যাক্টুয়াল হচ্ছে এইটা। ঠিক, নেক্সট 63 দাগ কি বলছে, একটি পরীক্ষায় এ এবং বি শ্রেণীর জন্য ন্যূনতম উত্তীর্ণ নম্বর যথাক্রমে 20%, এবং মানে কি এ তে বলছে 20%, আর বি শ্রেণীতে 30% উত্তীর্ণ নম্বর, তাই তো? তাই বলেছে তো, মানে পাশ করা নম্বর। যদি প্রতিটি শ্রেণীর মোট নম্বর একই হয়, দেখো এখানে কিন্তু বলেছে মোট নম্বর একই, তাহলে বি শ্রেণীর একজন শিক্ষার্থী এত নম্বর পায় এবং 90 নম্বরের জন্য অনুত্তীর্ণ থাকলে এ শ্রেণীর জন্য নম্বর কত হয়। তাহলে বি শ্রেণীর পাশ নম্বরটা ভাই কত, আগে দেখে নাও তো, আগে দেখে নাও। 1050 পেয়ে ভাই 90 ফেল করে গেছে, তাহলে পাশ নম্বরটা কত বি শ্রেণীতে, আগে বের করে দাও। অ্যান্সার দাও কিভাবে বের করবে, কত, 1100। তাহলে 1140 যোগ করে আসলো, 1140 হচ্ছে বি শ্রেণীর পাশ নম্বর, ঠিক তো? তাহলে এখান থেকে তুমি কি বের করতে পারবে, মোট মানটা বের করে নিতে পারবে, কারণ 30% কি
30%-এর ভ্যালু এটা কেন 30%? কারণ বলেছে উত্তীর্ণ নম্বর। তাহলে বি এর উত্তীর্ণ নম্বর 30%-এর ভ্যালু কত ভাই? 1140। তাহলে বি শ্রেণীতে মোট সংখ্যা কত লোক ছিল, মানে কত, মানে মোট নাম্বার সংখ্যা কত ছিল তো এখানে জানি না, এবার পেয়ে যাব মোট নাম্বার মানে কত পার্সেন্ট? 100%। ওয়েট, আরে ভাই ওসব তুমি কেন করছো, আসো না অঙ্কে, আমি একটু কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি, দেখো না কি করি, তাই না? আমি বুঝতে পেরেছি তুমি কি বলছো। দেখো, তাই শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে কত হচ্ছে এখানে, কারাকুরি যাচ্ছে তো, অবশ্যই যাবে আশা করি। 3 তিরিকে 9, 2 পরে থাকতে 3 আর 3800, কত হচ্ছে? 3800 হচ্ছে টোটাল নম্বর তোমার। কিন্তু অঙ্কে আবার বলে দিচ্ছে এ আর বি শ্রেণী এত, কিন্তু এ এবং বি শ্রেণীর মোট নাম্বার কিন্তু একই, তাহলে এতেও হচ্ছে 3800, তাহলে 3800-এর 20% করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। বুঝতে পারলে? তাহলে 3800-এর 20% ভাই কত? যেহেতু আমার মোট মানটা সেম, তাহলে এরও 20% করলেই অ্যান্সার চলে আসবে এর উত্তীর্ণ সংখ্যা। ফুল কনসেপ্ট যেটা তোমরা গতানুগতিক বুঝতে পারছো। তাহলে কত আসছে? 760। 760, বুঝতে পেরেছো? এবার বলো, মোহিত রঞ্জন বলছে নিশ্চয়ই, কি বলছিলে বলো। এইবার দেখো, বলো, বুঝতে পারছি। ও বলতে চাইছে হচ্ছে 13, এই 30% মানে হচ্ছে কত, 1100 কত 40, তাই তো? তাই বলছো তো? তাহলে 20%-এর ভ্যালু কত? তার মানে কত হচ্ছে এখানে, কত হচ্ছে, তাই তো? তাহলে এখানে যদি করি, তাহলে এখানে আসছে আমার, এখানে 38 এসে 38 দুগুণে কত হবে? 760। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। আচ্ছা, এটা এক্ষেত্রে অ্যাপ্লিকেবল কেন হলো? তাহলে মোট নাম্বার যদি একই বলে, তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 760। বুঝতে পারছো? যদি মোট নাম্বার একই, তার জন্য কিন্তু এটা হলো, যদি মোট নাম্বার আলাদা হতো তখন কিন্তু ভাই হবে না, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, তো এটা করলে ইজি হয়ে গেল আরো। আর 64 দাগ দেখো, 64 দাগ কি বলছে? কিরণের বিয়ে হয় 20 বছর আগে। ভালো করে বুঝো, আজ কিরণের বয়স তার বিয়ের সময়ের বয়সের 11/7 গুণ। তাহলে এটাকে আমরা রেশিও করতে পারি না? করতে পারি। 11/7 গুণ মানে কি বলতো? তার বিয়ের বয়সের সময়ের বয়সের 11/7 গুণ। তাহলে তার বিয়ের সময় বয়স ছিল 7, নিচেরটা আগে হয়, হ্যাঁ বললাম না একটু আগে। আর এখন কত? 11। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার রেশিও। তাহলে 20 বছর আগের ঘটনা, এখানে কত বছর আগের ঘটনা? 4, আমরা বলছি 4, অঙ্কে সেটা কত বলছে, কত বছর আগে? তাহলে আমাদের থেকে ভাই কত গুণ বেশি। তাহলে ওর বিয়ের সময়ের বয়স কত ছিল? আচ্ছা, তাহলে অ্যান্সার কত আসছে? তাহলে এখন হচ্ছে 55। কত আসছে এখন? 55। এখন থেকে 10 বছর পর, মানে আরো 10 যোগ করো, করলে কত আসছে? কতটা ইজি করে দিলাম দেখলে? দেখো, 7 হচ্ছে বিয়ের সময় বয়স। নেক্সট, মাথায় রাখবে যার উপরে ভিত্তি করে বলছে সেটা নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ভিত্তি করে বলছে যখন, আর উপরের পরেরটা পরে হবে। দেখো, 65 দেখবে, 10 বছর পর
মনীষার বয়স 6 বছর আগে তার নিজের বয়সের 5 গুণ হয়ে যাবে, একই রকম দেখো কি 10 বছর পরের কথা বলছে। মনীষার বয়স 10 বছর পর, মনীষার কি বলছে দেখো, 10 বছর পর মনীষার বয়স 6 বছর আগের তার নিজের বয়সের 5 গুণ হয়ে যায়। এটা কথা হয় বলো দেখি। তোমরা একটা অপশন টেস্টও করতে পারো, অপশন টেস্ট করে করতে। 10 বছর পর বলেছে তো, মনীষার বয়স 6 বছর আগের, তাহলে 6 বছর আগের তার নিজের বয়স বলছে মনীষার বর্তমান বয়স কত। তাহলে মনীষার বর্তমান বয়স যদি আমরা মানে একটা রকম ধর্ম একটু স্পিডে করতে হবে। 10 বছর বলছে যখন 10 বছর দেখো, 6 বছর আগে মানে কত ছিল ওর, 4 ছিল। 10 বছর পর মনীষার বয়স 6 বছর আগের তার নিজের বয়সের 5 গুণ হবে। এই 10 বছর পর মানে কত হলো, 20 হলো, 5 গুণ এলো। এলো। এবার যদি বুঝতে না পাও আমি দেখাচ্ছি কিছু করা যায় কিনা। আচ্ছা, এখানে কি বলেছে 5 গুণ হয়, 5 গুণ মানে কত, 5 গুণ মানে কত ভাই, আগে যদি তার নিজের বয়সের 5 গুণ হয়, মনুষ্যের বর্তমান বয়স কত। তাহলে আগে 1 ছিল আর এখন 5। এটা কতদিন বলছে, এটা 6 বছর আগে যা ছিল। কি বলছে, 6 বছর আগে। আর এটাকে এখানে যদি বর্তমান হয়, হুম 6 বছর আগের যা ছিল, আগে 6 বছর আগের তার নিজের বয়সের 5 গুণ, 10 বছর পর যেটা হবে। হ্যাঁ, তাহলে 6 বছর আগে আর 10 বছর পরে টোটাল হিসাব যদি দেখি আমরা, এখানে তোমার এক্স ধরতেই হবে, ঠিক আছে, না হলে আসছে না, আসছে। কারণ এখানে কিন্তু কোনো মতে তুমি দেখতে পাচ্ছ না যে 6 বা 4 ভ্যালু 20। অপশন টেস্ট করলে তো আরো ইজি হয়ে যায়। যে এখানে এখানে দেখো আসছে, এখন নেই, এখন তো এখন, আচ্ছা 16 আসছে গ্যাপ, তাই তো। ওয়েট ওয়েট ওয়েট, দেখো তুমি যেটা বলছো 16 গ্যাপ 4 তো, এখানে বলছো 16, 4 ভ্যালু কত হচ্ছে ভাই, 4 4 16। আচ্ছা 4 4 16 বলছো, আচ্ছা তাহলে এখানে 16 কে 16, আর এখানে তাহলে কত হচ্ছে, হচ্ছে 4, সরি 1 সমান 4, আর এখানে হচ্ছে কত, 20 আসছে। মনীষার বর্তমান বয়স থেকে, আচ্ছা চলে আসছে তো। হুম ঠিক আছে, চলে আসছে চলে আসছে, আসছে আসছে, নো টেনশন, তাহলে তো হয়ে গেল। আমি ভাবছিলাম অন্য একটা অঙ্ক আছে সেই টাইপের, এটা সেটা না, এটা দেখো। তাহলে এই যে ডিফারেন্সটা আসলো এখানে দেখো 6 বছর আগে, সরি এখানে যদি আমার আয় হয়, মানে যদি বর্তমানে 6 বছর আগে এখানে মাইনাস আর এখানে পরে মানে প্লাস, তাহলে টোটাল ডিফারেন্স কত, তাই তো হয়ে যাচ্ছে তো ভাই। টোটাল ডিফারেন্স কত, -6 থেকে +10 ডিফারেন্স 16, তাহলে আমরা বলছি 4-এর ডিফারেন্স, ওরা বলছে সেটা 16। কত গুণ বেশি ভাই বলো, 4। তাহলে এটা হচ্ছে 6 বছর আগে ছিল 4, আর এখন 10 বছর পরে গিয়ে হচ্ছে কত ওর, 4 5 20। 10 বছর পরে গিয়ে যদি ওর 20 হয়, দেখো হয়ে যাচ্ছে দেখেছো। তাহলে 10 বছর বিয়োগ করলেই 10 আনসার, বা এখান থেকে যদি করি 4 থেকে করলেও হয়ে যাবে। 6 বছর আগে মানে বর্তমান থেকে 6 বছর আগে যদি 4 হয়, তাহলে বর্তমানে 6 যোগ করলে কত, 10, তাও চলে আসবে, যে কোনো একটা ধরলে আসবে। বাহ গুড, অপশন ডি, এক ধরা লাগবে না। নেক্সট, আর অপশন টেস্ট করলেও হবে, না করলেও হবে। 3টি ব্যক্তি একটি ব্যবসায় এত এত অনুপাত, দেখো এটা কি অনুপাতে, ভগ্নাংশ অনুপাতে আছে, সেখান থেকে আমাকে সামান্য অনুপাতে আগে বের করে নাও ভাই। তো সামান্য অনুপাত বের করতে হলে কি করতে হয়, হরগুলোর, বলো বলো, এলসিএম। তাহলে 2 3 আর 4-এর এলসিএম করলে মানে কত আসছে, 12 আসছে। তাহলে উপরে দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হবে, 6 দিয়ে 12, সেই 6টাকে একের সঙ্গে যদি গুণ করি 6 কে 6 হবে। তারপর 3 4 12 একের সঙ্গে গুণ করলে 4 হবে, 4 4 16, 3 4 12 ওপরে 3, এই আসলো। অর্থ 1 বছর শেষে মোট লাভ এত, দেখো এখানে যেহেতু সময় ফিক্সড আছে তার জন্য কি 1 বছর, দেখো সময় সময় প্রত্যেকের 1 বছর বলেছে, তাহলে বিনিয়োগের রেশিওটাই হয় লভ্যাংশের রেশিও। তাহলে এখানে টোটাল বিনিয়োগ কত, 13। অ্যান্সার কি চেয়েছে, যে বৃহত্তম লভ্যাংশ কে পাচ্ছে, বৃহত্তম লভ্যাংশ কে পাচ্ছে ভাই, 6 পাচ্ছে। তাহলে 13-র ভিতরে বৃহত্তম লভ্যাংশ 6 পাচ্ছে, তাহলে
15,600-র মধ্যে কত? 13 দিয়ে কাটো। 13 কে 13, এখানে 2 পড়ে যাচ্ছে, 13 দুগুণে 26 মানে 1200। তাই 6 কত হচ্ছে? অপশন ডি। নেক্সট, একটা ছিল সরল অঙ্ক থাকে তোমাদের পরীক্ষায়, ডব্লিউবি থাকে, তো এখানে করো। তো এখানে কিন্তু 4 পূর্ণ 1-এর 3, তো 4 পূর্ণ 1-এর 3 মানে কত হচ্ছে? 3 4 12 আর 13, যারা জানো না একটু বুঝে নেবে অঙ্কগুলো। হ্যাঁ, 4 পূর্ণ 1-এর 3 এটা, 3 4 12 আর 13/3। হুম, তারপরে হচ্ছে ভাগ, এখানে 2 পূর্ণ 2-এর 3, তার মানে কত হয়ে যাবে? তো জায়গাটা একটু কম করে নিই, নাহলে এবার জায়গা থাকবে না। এখানে আসলো কত? 3 4 12, 13/3 ভাগ থাকছে, এখানে আসছে কত? 3 2 6 2 8, 8/3, ওকে, বিয়োগ 1-এর 3 গুণ, আচ্ছা এখানে কত আসছে? এগুলো তোমরা ক্যালকুলেশন করো, এটা করে ফেলো। এখানে 9-এর 2 আর এখানে 4 2 8, কি করে 10 হয়ে যাচ্ছে? 4 2 8 রাখ 9 হচ্ছে না? এটাও এটা 10, আচ্ছা এটা 9-এর 2, তাহলে এটা কত আসছে? এটা করে আচ্ছা 10-এর 3, তাহলে এখানে কত আসছে? 10-এর 3 যদি হয় ভাই 27, আর এদিকে 10 2 20/3, তার মানে 7/6, 7/6 আসে। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমার আসলো 7/6। আর জায়গা কম বলে একটু মুছে মুছে নিচ্ছি, এটা পাট পাট করে তোমরা করতে পারবে। তাহলে এখানে কি আসছে? 7/6 ক্যালকুলেশন করে যেটা আসলো লিখে দিলাম, ঠিক আছে। যেহেতু গুণ সম্পর্ক গুণ করে দিলাম। এবার এটা কিন্তু ব্র্যাকেটে ছিল, কি ছিল? ব্র্যাকেটে ছিল, ব্র্যাকেটের কাজটা আগে করবা কিন্তু, এর কাজ আগে। হ্যাঁ, এটা ব্র্যাকেটে ছিল, ব্র্যাকেট মানে কিন্তু এর, তাহলে এটা আগে গুণ হয়ে যাবে। তো গুণ যদি করো তাহলে কত হবে ভাই? 7 × 7 আর 3 × 18, তাহলে এইটুকু করে আসবে। তাহলে 8/3 মাইনাস 7/3 7 × 7 318, তো এটাকে ক্যালকুলেশন করলে কি পাবে? পাট পাট করে করবে হবে, অঙ্ক ভুল হয় না। তাহলে এখানে এলসিএম 18ই থাকছে, আর এখানে তোমার 348 মাইনাস 7, তাহলে 41/18 আসছে। তো এখান থেকে এইটুকু করে আমার আসলো 41/18, তাহলে এখানে 13/3, আর এখানে আসছে কি? এখানে কি ছিল? ভাগ, ভাগ সম্পর্ক রয়েছে, এখানে রয়েছে 41/18। এবার ভাই ভাগ রয়েছে, গুণ আকারে করতে গেলে কি করব? 13/3 আছে, যার আগে ভাগ চিহ্ন উড়ে দিয়ে 3 6 18, তাহলে 6 তেরং কত? 78/11 আসলে 78/11 মানে 41, সরি 78, তাহলে এইটা হবে অ্যান্সার ভাগ করলে। ঠিক আছে, ভাগ করলে এটা আসবে, তার মানে 41 আর 41 আর 37 থাকছে, বুঝতে পারলে? মাথা ঠান্ডা করে করতে, নাহলে কিন্তু এসব ভুল হয়ে যাবে। 68 দাগ। 78 কিলোমিটার ঘন্টা গতিবেগে চলে একটি ট্রেন 45 সেকেন্ডে একটা টানেলকে অতিক্রম করে, একই দিকে 6 কিলোমিটার ঘন্টা গতিবেগে ধাবমান একজন মানুষকে 15 সেকেন্ড। আচ্ছা, এইটুকু তো ক্লিয়ার হয়ে গেল যে হচ্ছে ট্রেন যখন 15 সেকেন্ড সময় নিচ্ছে, এখানে 6 কিলোমিটার গতির দিকে একই দিকে যাচ্ছে, একই দিকে যখন যাচ্ছে তখন গতিবেগটা কিন্তু মাইনাস হয় ভাই। এটা রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড কিন্তু মাইনাস, এটা মাথায় রাখতে হবে, ঠিক তো? তাহলে এরা রিলেটিভ স্পিডটা বের করো, 78 আর 6 এর রিলেটিভ স্পিড কত? 72 হয়ে যাবে। এবার এটা কিসে আছে? কিলোমিটারে, কিন্তু অ্যান্সার মিটার, সব মিটারে কনভার্ট করো, এটাকে 5/18 করে দাও, করলে আসবে 4। তাহলে কত আছে? 20 মিটার পার সেকেন্ড আসছে তো, 20 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড। এইবার একটা জিনিস ভাবো, ট্রেন যে একটা ব্যক্তিকে অতিক্রম করলো, হুম, তার মানে ট্রেন জাস্ট কি করলো? তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলো, ঠিক কিনা? ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করছে, তার মানে কি এই 20 মিটার পার সেকেন্ড কিন্তু অতিক্রম করে দিচ্ছে রিলেটিভ স্পিডে, ঠিক তো?
মানে এই যে দূরত্ব রিলেটিভ স্পিড যাচ্ছে এটাই তো ট্রেনের দৈর্ঘ্য, কারণ ব্যক্তিটার দৈর্ঘ্য তো আর নেই। তাহলে 15 সেকেন্ডে কত যাবে? 300 মিটার যাবে। 300 মিটার যাবে, ঠিক তো? এইবার যখন টানেলটাকে অতিক্রম করছে, টানেলটাকে যখন অতিক্রম করছে তখন তো ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে, নিজে একাই যাচ্ছে, তাই তো? তাহলে তখন কত যাবে? প্লাস যাচ্ছে, তাই না? তাহলে এই যে 78টা আসলো, 78টা কি করতে পারি আমরা? এখানে কিন্তু এখানে কিন্তু আমার এই 6 কিলোমিটার গতিমান ধাবমান এটা কিন্তু আর আমার দরকার নেই এখন, ঠিক আছে? এখানে যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু আমরা বিয়োগ করতাম না, যদি দাঁড়িয়ে নেই তার জন্য কিন্তু বিয়োগ করেছে, এটা কিন্তু খেয়াল রাখবে ভাই। এবার এখান থেকে আমার মিটার পার সেকেন্ড যদি কনভার্ট করতে চাই তাহলে কত গুণ করবো? 5/18। কত সেকেন্ড গেছে টানেলটা? 45 সেকেন্ড গেছে। কাটাকুটি করো, অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। কাটাকুটি করলে এখানে কত আসছে? 9 দিয়ে কাটো, 9 2 18 হয়, আর এদিকে 5 9 45 হয়। 2 দিয়ে কাটো, কত হয়? 3 2 6 হয়, 9 2 18 39 হয়। তাহলে গুণ করো, 39 × 25 করলে কত হচ্ছে? 975। তাহলে 975-এর মধ্যে ট্রেনের দূরত্ব কত ছিল? তাহলে বাদ দিলে কত হচ্ছে? অপশন সি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, অঙ্কটা খুব ভালো অঙ্ক কিন্তু। কি বুঝতে পারবে? ট্রেনের স্পিড বলো। না, ট্রেনের স্পিড 20 মিটার/সেকেন্ড নয় রে ভাই। ট্রেন যখন একই দিকে যায়, ট্রেন রিলেটিভ স্পিড বের করতে হবে তো এখানে, কারণ এরও তো একটা গতিবেগ আছে। এও তো ঘন্টায় 6 কিলোমিটার চলে যাচ্ছে, কে? ব্যক্তিটা। ব্যক্তিটাও তো 6 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, যাচ্ছে না? বুঝতে পেরেছো? তার জন্য এখানে কিন্তু আমার রিলেটিভ স্পিডটা বের করতে হবে, কারণ এ তো ব্যক্তিটা এখানে স্থির নয়। একই দিকে গেলে কি হয়? রিলেটিভ স্পিড বিয়োগ হয়, বিয়োগ হচ্ছে। তাহলে বিয়োগ হলে কত হয়? 72 হচ্ছে না? রিলেটিভ স্পিড মিটার/সেকেন্ডে করলে কত আসলে আমরা পেলাম? 5/18 করলাম তো, যে এখানে আসলো 20 মিটার/সেকেন্ড। এই যে 20 মিটার/সেকেন্ড এলো ভাই, এটা কোনটুকু দূরত্ব যায় বলো তো? ভাই এখানে ব্যক্তিটার কোনো দূরত্ব নেই, আছে কি? ব্যক্তিটার কোনো দূরত্ব আছে? বলো বলো। তাহলে ব্যক্তিটার দূরত্ব নেই, তাহলে ওরা রিলেটিভ স্পিড 20 মিটার/সেকেন্ড করে গিয়ে 15 সেকেন্ড সময় লাগিয়ে দিয়েছে। তাহলে এটা স্পিড ইন্টু টাইম করে দাও, দিয়ে যে অ্যান্সারটা আসবে 300, সেটা তো জাস্ট কার দৈর্ঘ্য? ট্রেনের দৈর্ঘ্য। কারণ ব্যক্তিটা তো দৈর্ঘ্য নেই এখানে, আছে কি? নেই। তাহলে এই 300 মিটার টাকা ট্রেনের দৈর্ঘ্য, ব্যাস। এইবারে এইখানে যখন আসবে তখন দেখো, টানেলটা তো স্থির, টানেল তো আর পালাচ্ছে না, পালাচ্ছে? তাহলে এখানে যে গতিবেগটা বলেছে এই গতিবেগ অনুযায়ী যাবে সে। কিন্তু এটা মিটার/সেকেন্ডে কনভার্ট করো, যেহেতু কিলোমিটার/আওয়ারে, সেখানে অ্যান্সার গুলো মিটারে আছে। তাহলে এখানে যদি মিটার পার করি 5/18, কিন্তু ও তো টাইম লেগে দিয়েছে 45 সেকেন্ড, কিন্তু 45 করে দাও, টোটাল দূরত্ব কত গেল? কত এসেছিল? 975 গেছিল। 975-এর মধ্যে 300 হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, আর বাকিটা ইতিহাস নয়, এখানে টানেলের দৈর্ঘ্য। ঠিক আছে? এবার বুঝতে পেরেছো? এ বি সি, এ বি এবং সি একটি কাজের জন্য কত টাকা পাচ্ছে রে ভাই? 6500 টাকা চুক্তি স্বাক্ষর করেছে। বেশ। এ কাজটি 10 দিন শেষ করতে পারে, বি সেই কাজটি 15 দিনে, সি সেই কাজটি এত। দেখো একটা কথা মাথায় রাখবে, ওদের এফিসিয়েন্সি রেশিও যার যেমন হবে সেই অনুপাতে কিন্তু টাকা পায়, জানো তো? এটা আগের দিন করিয়েছি আমি। তাহলে এ হচ্ছে 10, বি হচ্ছে 15, আর এ হচ্ছে 20। ভাই 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে কাটো, 3 দিয়ে কাটো, এখানে কত আসছে? 4। হুম। তাহলে এখানে কত আসছে? যোগ করে দেখো তো কত আসছে। এ বি সি একটি কাজে এত টাকা চুক্তি স্বাক্ষর করে, এ কাজটি 10 দিনে শেষ করতে পারে। ওয়েট ওয়েট, এবার এখানে দেখো, হ্যাঁ হ্যাঁ, কাজের পরিমাণটা বের করতে হবে, কারণ এখানে কিন্তু কেউ সমান কাজ করছে না। হ্যাঁ, দেখো তাহলে এটা তো এফিসিয়েন্সি পেলাম, এফিসিয়েন্সি পেয়েছি তো। এবার দেখো এখানে টোটাল কাজের পরিমাণটা বের করতে হবে, কারণ এই যে চুক্তি হয়েছে টোটাল কাজের উপরেই ভিত্তি করে, টোটাল কাজটা বের করতে হবে। ডাইরেক্ট তো বের করিনি, যাই হোক কাজের পরিমাণটা বের করতে হবে। আমরা যেভাবে করি ওইভাবেই করতে হবে। এফিসিয়েন্সি এইভাবে বের করি, তাই না? আমরা এফিসিয়েন্সি বের করলে মোট কাজ কত হচ্ছে ভাই?
60। ঠিক আছে, তাহলে মোট কাজের পরিমাণ 60, আর যার জন্য টাকা দিচ্ছে আমার 6500 টাকা। মোট কাজটার জন্য আমার 6500 টাকা দিচ্ছে। আর এফিসিয়েন্সি কত হচ্ছে? ছয় চার তিন। এই যে এফিসিয়েন্সি এইভাবে বের করতে হয়, আমি ভুলভাল করছিলাম তখন। দিনের রেশিও বের, ওটা তো দিনের রেশিও বেরোচ্ছিল তাই না, কিন্তু আমি কি বললাম এফিসিয়েন্সি রেশিও বের করতে হয়। তাহলে এফিসিয়েন্সি রেশিও করলে টোটাল কত আসছে? 13। ঠিক আছে, আর দেখার দরকার নেই। তাহলে 13-র মধ্যে 13, মানে 13 যদি ইউনিট কাজ হতো টোটাল, সেখানে আমার টাকা দিচ্ছে কত? 6500 টাকা। তিনজনে একত্রে কাজ করলে সেই কাজে বি কত পাবে? আর বি তার মধ্যে পাবে 4 ইউনিট কাজ করছে যখন, তখন কত পাবে? 5 দিয়ে যাচ্ছে 500, 2000। হুম, এফিসিয়েন্সি দিয়ে করতে হবে। আমি কিন্তু প্রথমেই বলে দিলাম এফিসিয়েন্সি দিয়ে করতে হবে, কিন্তু আমি দিনের রেশিও করছিলাম। কি অবস্থা! নেক্সট দেখো। আচ্ছা, রাজু, এই নৌকা স্রোতের অঙ্ক মানে কি বলেছিলাম মনে আছে তো? কিলোমিটার পার আওয়ারে গতিবেগ বের করতে হবে। তাই 7.5 ঘন্টায় স্রোতের অনুকূলে 150 কিলোমিটার যেতে পারে। এই 7.5 ঘন্টা যদি 150 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? ভাগ করে দাও, কত হচ্ছে? এই পয়েন্টটাকে তুলে এখানে 10 করে দাও। 75 দুগুণি কত হয় ভাই? 150 হয়, তাহলে 20 যাচ্ছে। তাহলে রাজুর স্রোতের অনুকূলে গতিবেগ কত আসলো? 20 কিলোমিটার পার আওয়ার অনুকূলের গতিবেগ। এটা আপ স্ট্রিমে আসলো, হ্যাঁ, ইউএস মানে অনুকূলে। এবার বলছে স্রোতের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে কি স্রোতের গতিবেগ কত বলছে? 5। এটা কি স্ট্রিমের গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার ভাই। তারপরে বলছে একই সময় ফিরে আসার জন্য রাজুকে যে গতিবেগ নৌকা চালাতে হবে তা নির্ণয় করো। মানে কি স্রোতের, ভাই ফিরে আসা মানে কি বলতো? ফিরে আসা মানে কি? প্রতিকূলে আসবে। তাহলে তোমার অনুকূল থেকে স্রোতটা যদি আমি বাদ দিই, কি পাবো? অনুকূল থেকে স্রোত বাদ দিলে কি পাবো? নৌকার গতিবেগ পাই। আর নৌকার গতিবেগ থেকে যদি আমি স্রোতটাকে বাদ দিই, কি পাই? প্রতিকূলের গতিবেগ। অ্যান্সার আসলো 10 কিলোমিটার পার আওয়ার। অপশন সি। বুঝতে পেরেছো? আমরা অনুকূল থেকে যদি স্রোত বাদ দিই কি পাই? অনুকূল থেকে স্রোত বাদ দিলে আমরা পাই স্থির বা নৌকার গতিবেগ। ঠিক। আর নৌকার গতিবেগের থেকে আমরা যখন স্রোত বাদ দেবো, কি পাবো? প্রতিকূলের গতিবেগ। মানে স্রোত ডাইরেক্ট যদি আমরা অনুকূল থেকে প্রতিকূলে যেতে চাই, স্রোতটাকে দুবার মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে? কারণ আমার নৌকার যে স্বাভাবিক বেগটা আছে, সেই বেগটা থেকে যখন স্রোত আমাকে হেল্প করছে, তার জন্য তোমার 5 কিলোমিটার বেড়ে গেল। ঠিক আছে, তার জন্য কি এই হলো নৌকার বেগ, তাহলে 5 কমে যাচ্ছে, ওই জন্য তাহলে 15। এইবার আমি যখন আমার নৌকার বেগ, মানে আমার স্বাভাবিক বেগ হচ্ছে 15, কিন্তু আর প্রতিকূলে যখন যাচ্ছি তখন তো আমার বাধা দিচ্ছে, কতটুকু বাধা? 5 বাধা দিচ্ছে। তাহলে আমার কমে যাবে 5, তাহলে হয়ে যাবে কত? 10। 74 দাগ বলো। 74 দাগ কি বলছি? এত এত এর মান নির্ণয় করো। আচ্ছা ভাই, এখানে আমি কি বলেছিলাম মনে আছে? ও আচ্ছা, এখানে কোনো ব্যাপার নেই, যোগ করতে হবে তো। 0.0064 আছে এখানে। বেশ, এটা দেখো, দুটোর আগে পয়েন্ট আছে। যখন আমরা রুটের বাইরে বের করব, কটার আগে পয়েন্ট হবে? কটার আগে? একটার আগে। হুম, তাহলে 225, 225 কার রুট আগে তাই বলো? তাহলে 15 মানে একটার আগে দশমিক মানে কত হয়ে যাবে? 1.5। তো এইগুলো যখন গ্যাপ রয়েছে, শূন্য দিয়ে ভরাট করে দাও ইচ্ছা মতো। তারপরে 289 কার রুট ভাই? 17। কটার আগে দশমিক? এখানে দুটোর আগে রয়েছে। যখন রুটের ভিতরে করব তখন কি রুটের বাইরে বের করতে হলে একটার আগে হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে 17 মানে 1.7 হয়ে গেল। গ্যাপ পূরণ করে দাও। তাহলে এখানে কত আসছে? 4 এলো। এখানে কত এলো? 6 এলো। 0 এলো। এখানে 7। এখানে কত? 12 2 3.2 সামথিং। তো এটাই অ্যান্সার আসবে এখানে, যেটা নেয়নি এরা। ঠিক আছে, এক্সাক্ট অ্যান্সার কিন্তু এখানে আসেনি। বুঝতে পেরেছো? এরা, আমার মন বলছে এখানে আরো অন্য কিছু করেছে। দেখো এখানে এরা কি করেছে আমি বলে দিচ্ছি। এখানে সেটা ভুল করেছে হয়তো, আমার মন বলছে। কোথায় ভুল করেছে দেখে নাও। এরা
এরা অ্যান্সার 3 পয়েন্ট সামথিংই আসবে। দেখো এটাকে রুট করে দাও, দেখো চলে যাচ্ছে, কোন বলছি। তো এখানে যদি অর্ধেক করে দিই কত হয়ে যাবে ভাই? 64, 8 8 64, কিন্তু দুটোর আগে দশমিক কিন্তু, এখানে 4টা আগে ছিল, দুটোর আগে হয়ে যাবে, তাহলে 08 হয়ে গেল। এবার এটা ছিল কি 1.50, 5 থাকলো, আর 1. এবার দেখো চলে আসছে, আসছে না? হ্যাঁ, ওরা ওরা রুটটা দিতে ভুলে গেছিল। তাহলে এখানে 8, এখানে 7 5 12, 2 হাতে রইলে 3.20। ঠিক আছে, অপশন। ওরা জাস্ট রুটটা দিতে ভুলে গেছিল। নেক্সট দেখো 78 দাগ, দেখো কি বলছে। এ এবং বি যথাক্রমে 1000 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি অংশীদারিত্বে প্রবেশ করেছে। ভালো কথা ভাই। 7 মাস পরে এ তার বিনিয়োগের দ্বিগুণ করেছে। যা বাবা। বি তার বিনিয়োগের অর্ধেক তুলে নিয়েছে। নাও, বছর শেষে মোট লভ্যাংশ এত। তাহলে এখানে আমাকে বিনিয়োগের রেশিও বের করতে হবে, সময় গুণ করে। আমরা জানি লভ্যাংশ রেশিওটা বের করি কখন, মূলত 1 বছর পরে কি হিসাব করি আমরা, তাই না? তাহলে 1000 টাকা করে দিচ্ছে এ, তার 7 মাস পরে এ তার বিনিয়োগের দ্বিগুণ করেছে। তার মানে কি, এই 1000 টাকা ক মাসের জন্য খাটলো ভাই? কমাস 7 মাস, তাহলে 7000 হয়ে গেল, গুণ করলে 7000 হয়ে গেল। কারণ আমরা জানি বিনিয়োগ ইনটু সময় করলে কি পাই আমরা? বলো বলো, লভ্যাংশ রেশিও পাই। তাই গুণ করলাম। প্লাস পরে আবার কি গল্প বলছে, বিনিয়োগের দ্বিগুণ করেছে। এবার কি বলে, 7 মাস পরে কি করছে, দ্বিগুণ করছে। তাহলে 2000 টাকা হয়ে যাচ্ছে। এবার 2000 টাকাটা ক মাসের জন্য খাটছে? 5 মাস। তাহলে কত হয়ে যায় গুণ করলে? 5 দুগুণে 10,000 হয়ে গেল। তাহলে এ আসলো টোটাল এইটা। তার মানে এখানে আমরা বলতে পারি এখানে কত হয়ে গেল, এর বিনিয়োগ লভ্যাংশ রেশিও আসলো 17। বিটা কত আসে দেখা যাক। বি বলছে কি, দেখো 7 মাস কেটেছে, কেটে কি করেছে, এবং বি তার বিনিয়োগের অর্ধেক তুলে নিয়েছে। 2000 টাকা করে খাটিয়েছিল, তাই 7 মাস খাটালে কত হবে ভাই? 14,000 প্লাস এর অর্ধেক তুলে নিয়েছে, তার মানে আর আছে কত, 1000। তাহলে 5 মাসের জন্য করলে কত হবে, এরও 10,000। তো টোটাল কত হয়ে যাবে? 5,000। আচ্ছা, তাহলে 5,000 হবে। আচ্ছা, তাহলে এখানে 5,000 হবে। তাই 14 আর 5 কত হলো? 17:19, তাই তো? তিনটে শূন্য তিনটে শূন্য কেটে গেল, টোটাল কত আসছে? বছর শেষে মোট লাভ এত টাকা হলে বিয়ে কত? 36 আসছে। 36 যদি আসে, এটা অঙ্ক ঠিক করেছে? দেখো তো ভালো করে দেখো, 7 মাস পরে এ তার বিনিয়োগের দ্বিগুণ করেছে। 1000 টাকা ছিল, পয়েন্টটা আছে, তাহলে ঠিক আছে। অপশন দেখিনি, দুজনে বলি। তাই 7,000 টাকা এলো, 36 মানেই 7,000। তাহলে এখানে অ্যান্সার কোনটা চেয়েছে? বি, মানে 19 মানে কত। তো এখানে কেটে করে যতটুকু কাটাকুটি যাবে কাটবে, অবশ্যই 4 দিয়ে কাটবে, কেন কাটবে না ভাই? 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটো, 9 করে নাও, যতটা ছোট করা যায়। 70-এর ভিতরে কবার যাচ্ছে? 7-এর ভিতরে 4 অক্ষে 4 গেল, এখনো পড়ে 3 30, মানে 4 7 28, 68 2 20, 4 5 20, মানে 1750। তাই 1750 ইন্টু 9/9 দিয়ে ভাগ করো, ভাগ করলে আনসার চলে আসবে। ঠিক আছে, কিছুই নেই, ভাগ করো, আনসার চলে আসবে। যেটা আসবে দেখে নিও। দাঁড়াও, তোমাদের ভাগ দেখো একটু বুঝিয়ে দিই। দেখা মাত্র কি করে বুঝবো ভাই কোনটা? আচ্ছা, এই পার্টটা তো তোমরা দেখেছো যে এটা আমরা গুণ না করে বুঝতে পারবো যে কোনটা অ্যান্সার। কি করে বুঝতে পারবো দেখা যাও, দেখে নাও। এখানে 9 আছে, আর এখানে 0 আছে, লাস্টে এককের ঘর কি আসবে? শূন্যই আসবে। আসবে তো? এককের ঘর শূন্য আসবে তো? এটা তো ক্লিয়ার, এখানে শূন্য আসবে মানে শূন্য বেশিছে। এবার 19 দিয়ে যদি গুণ করো, এখানে 5 যে 5 19 কি আসবে? 95 আসবে না? এবার এই 50-কে 9 দিয়ে ভাগ করলে কত আসে অ্যাপ্রক্স? বাবা, প্রত্যেকটা সেম করে দিয়েছে, এরা খুব বুদ্ধিমান, বুঝলে? গুণ করার অসুবিধা নেই, 5 19 95 তো। 5 19 যদি 95 হয়, তাহলে 5 19 95, 7 আছে, 7 19 কত? 133 নাকি? বলছে বোঝা 133, 7 19 133, এর কত আছে? 33,250। এটাকে তুমি 9 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, যেটা আসবে সেটা অ্যান্সার ভাই। নেক্সট
অঙ্ক তো শেষ হচ্ছে না, অঙ্ক কি আর আছে? অঙ্ক তো আর না থাকা উচিত হিসাব মতো। অঙ্ক শেষই হচ্ছে না, একটা দুটো আসছে মনে হচ্ছে আবার। আচ্ছা তোমাদের এই রিজনিংটা, এই দেখো এই রিজনিংটা এখানে একটা গোল আছে, হ্যাঁ? এখানে একটা গোল আছে, এখানে একটা গোল আছে, আর এখানে একটা গোল আছে, অপশন সি অ্যান্সার হবে। যখন করাবো করে দেবো। আর কয় জায়গা আছে এখানে? আচ্ছা 92 আছে। যোগফল, আচ্ছা এখানে যোগফল একটা আগে ভাবো যে 20তম পদটার মান কত, এখানে ডিফারেন্স কত করে ভাই? অঙ্কটা ভালো করে দেখো, আমি প্রথম তিনটে দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 4 করে দেখো ডিফারেন্স আছে। আচ্ছা তাহলে 4 করে ডিফারেন্স দেখো, এখানে যোগ হলো কত হলো যোগ, বলো? আমি ও কথা বলছি না, আমি যোগের কথা বলছি না। 5 থেকে 13 আসতে গেলে কত যোগ করতে হলো দেখো তো, গ্যাপ কটা? তাহলে গ্যাপ কটা, গ্যাপ কটা? দুটো গ্যাপ। তাহলে 20তম সংখ্যা মানে 5 তো প্রথম সংখ্যা, তাই তো? এখান থেকে 20তম সংখ্যা পর্যন্ত গেলে গ্যাপ কটা হবে বলো? 20তম সংখ্যা পর্যন্ত, প্রথম থেকে 20 পর্যন্ত কটা গ্যাপ হবে? ওমা, 19টা। এটা ভুলে গেছে, ঘড়ির অঙ্ক করালাম তাও ভুলে গেছে, এটা দিয়ে বুঝালাম তাও বুঝতে পারছে না। একটা গ্যাপ কম হয় না টোটাল সংখ্যার থেকে? তাহলে গ্যাপ কটা হবে? 19টা। তাহলে 19টা যদি গ্যাপ হয়, ঠিক আছে, তাহলে এক একটা গ্যাপের মান কত? তাহলে 19টা গ্যাপের মান কত হবে? 76। তাহলে প্রথম সংখ্যা যদি 5 হয়, তার সঙ্গে 76 যোগ করলে কত হবে? বুঝতে পেরেছো? তাহলে তাহলে প্রথম সংখ্যা 5 আর শেষের সংখ্যা 81, ডিফারেন্স যখন সেম থাকে, আমরা গড় বের করার সূত্র কি জানি? প্রথম সংখ্যা যোগ, তাহলে বাই 2, তাহলে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা, লাস্ট সংখ্যা বাই 2, তাহলে যোগ করলে কত হচ্ছে? ডাইরেক্ট যোগ করে দাও, 86/2। এটা গড়ের সূত্র। এবার যেহেতু যোগফল চাইছে, যতগুলো পদ আছে সেটা যোগ করে দাও, গুণ করে দাও। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 10। তাহলে 86 × 10 মানে কত? মাথা ঠান্ডা করে করলেই তো হয়ে যায় অঙ্কগুলো। আচ্ছা 15 এবং 24-এর সমানুপাতিক কত হবে? তৃতীয় সমানুপাতিক, তাই না? এটা সোজা আছে। তৃতীয় সমানুপাতিক দেখো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা সি। তাহলে আমরা জানি কি a/b = b/c, এটা তো জানি আমরা, এটা কিন্তু আমরা ক্লিয়ারলি জানি। তাই যদি হয় তাহলে a/b, এর ভ্যালু 15, বি এর ভ্যালু 24 = 24/c। 24 দিয়ে কেটে যতটা ছোট করা যায়, 3 × 8 = 24, আর এখানে 3 × 5 = 15। তাহলে 5c = 24 × 8 করলে কত হবে? 4 × 8 = 32, 192 নাকি? 92। তাহলে c সমান কত আসছে? 192/5। 192/5 ভাগ করো, কত হচ্ছে দেখো। 19-এর ভিতরে কত যাবে? 3 3 3 5 15, 4 42, 5 8 40, 2 বাকি, তাহলে 38 পূর্ণ 2 এর 5, অপশন সি। তারপরে সি আর 94 থাকে। আচ্ছা এখানে কি বেশি অঙ্ক ছিল নাকি? দুটি সংখ্যার যোগফল 72, সংখ্যাগুলো যদি 3:5 হয়, তো যাই হোক, সংখ্যাগুলোর যোগফল কত? 8। অঙ্কে বলছে কত? 9 গুণ। তাহলে কত আসে? তাহলে বলছে কত এখানে দেখো, 9 গুণ। এবার ডিফারেন্স বেশি হয়েছে, এর ডিফারেন্স কত? 2। কিন্তু আমার থেকে 9 গুণ বেশি, 18 অ্যান্সার। একবারে করবো, দেখা মাত্র অ্যান্সার করবো এগুলো, নাহলে আর কি শেখালাম আমার দিনে। আচ্ছা অঙ্ক একটা কি নেই?